আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই পট। সবাই জয়েন করে ফেলো, আমি আসতেছি এখনই তোমাদের সামনে। ঝটপট জয়েন করো আমাদের ক্লাসে। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? ওকে। সবাই তাহলে এখন ঝটপট শেয়ার করে দাও, ঝটপট শেয়ার করে দাও। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো কে কোথা থেকে জয়েন করছে একটু জানাও, আর হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দাও, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। শেয়ার করলে কি দিব? তোরা যে ক্লাসটা আমি দিচ্ছি, বাঙালি রে বাঙালি, আর যে কি চাস তোরা? আমার জ্যাকেটটা খুলে নিয়ে যা, আয়। কিছু পারি না ভাই, কি লিখবো? কি লিখবি তুই? শোন, কিছু পারিস না, কিছু পারিস না। এখন তুই কি লিখবি, তাই তো? তুই যা পারিস তাই লিখবি। কি পারি ভাই আমি? তুই তো খেলেগা ফ্রি ফায়ার, এটা পারিস খুব ভালো, কিংবা পাবজি অনেক। আমি ওখানে একটা পোস্ট করছি যে ক্লাসটা একটু লেট হবে, 10টায় শুরু হবে, তো চাইলে তোমার আরও ফ্রি ফায়ার একটু বেশিক্ষণ খেলতে পারো। একজন লিখছে কি, পাবজি খেলি ভাই, পাবজি। ফ্রি ফায়ার আমরা খেলি না, ফ্রি ফায়ার আমাদের লেভেলের না। চিন্তা করা যায়, ওদের নাকি ফ্রি ফায়ার লেভেলের না। তো ভালো, ওগুলো লিখে দিয়ে আসবেন। কিংবা পুষ্পা কাবি ঝুঁকেগা নেই সালা, এটা লিখে দিয়ে আসবেন। তারপর টিচার তো একদম ভয় পেয়ে যাবে, আরে পুষ্পা মুভি দেখছে, তাই না? ওটা লিখে দিয়ে আসবি, পুষ্পা কাবি কি জানো ঝুঁকেগা নেই সালা, এটা লিখবি। ঠিক আছে? পুষ্পা এই মুভিটা কিন্তু আমি নিজেও দেখছি, বুঝছিস? ভালো মুভি, বিশেষ করে আলু অর্জুনের অ্যাক্টিংগুলো অনেক সুন্দর, তাই না?
তো যাই হোক, সবাই জয়েন করো ক্লাসে। শুন, আমার কিন্তু মেজাজ গরম করবি না। ক্লাসে জয়েন করছিস, দেখ একটা একটা মজার কথা বলি। মনে কর, ধর তুই বিয়ের দাওয়াত মানে পাইস নাই, তাও তুই বিয়ে বাড়ির দাওয়াত খাইতে গেছিস, তাহলে বিষয়টা কেমন হবে? তুই কিন্তু বিয়ের দাওয়াত পাইস নাই, তাও বিয়ের দাওয়াত খাইতে গেছিস, সুন্দর করে গোস্ত মাংস দিয়ে একদম কবজি ডুবে খাইছিস, কিন্তু তুই বিয়ের দাওয়াতও পাইস নাই, তুই বিয়েতে কোনো গিফটও নিয়ে যাসনি। বিষয়টা হচ্ছে ঠিক এরকম যে তোরা এখানে দাওয়াত খাইতে চলে আসছিস 223 জন ব্যক্তি, শেয়ার করছে 15টা, তার মানে শেয়ারটা আমি নিজেই করছি স্বয়ং। আর বাকি 223 জন বা 26 জয়েন করতে আসছো যারা, তারা কি মানে বিয়ার দাওয়াত ছাড়াই আসছো, নাকি আমি সবাইকে দাওয়াত দিছিলাম তোদের? বল, সবাইকে দাওয়াত দিছি না? তো সবাইকে যদি দাওয়াত দিয়ে থাকি, তাহলে সবাই অবশ্যই শেয়ার করবি, অবশ্যই শেয়ার করবি। শেয়ার শুধু খালি 15টা দেওয়া আছে, ঠিক আছে? আজকে অবশ্যই শেয়ার করবি। আজকে শেয়ার মানে ফাজলামো পাইছিস। প্রথমে ক্লাস শুরু করলাম, একজন বলতেছে কি, ওই যে বললাম না যে ওই বলতেছে কি, ভাই শেয়ার করলে কি দিবেন? শেয়ার করলে কি দেবো? মেজাজ গরম করে প্রতিদিন 5টা 6টা করে রচনামূলক কমন দিচ্ছি, তাও হয় না? হ্যাঁ, তোরা তো তোদের যে 5টা 6টা করে রচনামূলক কমন দিচ্ছি, দেখ চিন্তা কর, এটা যদি জেনারেল হইতো, আমি যদি জেনারেলে এইভাবে বলতাম যে তোদের আমি 7টা সৃজনশীল কমন দেব, তোদের আমাকে 7,000 টাকা দিতে হবে, ওরা সবাই দিত। তোদের কাছে আমি টাকা চাই না। তা তোরা শেয়ারটা করিস না কেন? শেয়ার করবি। আজকে মিনিমাম 100টা শেয়ার লাগবে আমার। শেয়ার ছাড়া আমি ক্লাস স্টার্ট করব না। দেখি, শেয়ার তো করতে তো টাকা লাগে না। এখন তো বলবি না যে ভাই আপনি খালি টাকা করেন কেন? টাকা করি কেন? হ্যাঁ, বিয়ে করছি, সংসার চালাতে হয়, তো টাকা লাগবে না আমার? কয়দিন পর তুই বিয়ে করবি, টাকা পয়সা কামাবি না? টাকা পয়সা ছাড়া তোকে এমনি বিয়ে করবে? ওই ফ্রি ফায়ার খেলে কি তোর টাকা ইনকাম হবে? ইনকাম হবে না। তো টাকাই সম্পদ, টাকাই সব কিছু, ঠিক আছে? মনে রাখতে হবে, টাকাই সব কিছু। কিন্তু অনেকেই বলবে যে টাকা সব কিছু না ভাই। আরে বোকা, তোকে বোঝাতে পারবো না রে বোকা। তুই পরবর্তীতে যখন সাংসারিক হবি, তখন বুঝবি যে টাকাই সব কিছু। টাকা ছাড়া দুনিয়াতে আসলে কিচ্ছু নেই। তবে সেটা সৎ উপায়ে টাকা উপার্জন করতে হবে। সৎ উপায়ে না উপার্জন করলেই তখনই কিন্তু টাকা নষ্টের মূল হবে। টাকা নষ্টের মূল তখনই হয় যখন তুমি অসৎ উপায়ে অপরিশ্রমে উপার্জন করো। তো শেয়ার করছিস, কয়টা শেয়ার করলি দেখি? বলছি না 100টা শেয়ার না হলে ক্লাস নেব না। দেখি, 100টা শেয়ার না করলে আমি ক্লাসে নেব না আজকে, কি হয় হোক। ফাজলাম, 52টা শেয়ার হয়েছে খালি, 52টা শেয়ার হয়েছে খালি। 200 জন আসিস, 52টা শেয়ার করলি, তাহলে বাকি তাহলে কয়টা? 150 জন কী করতেছ? মূল ক্লাস শুরু করেন। শুরু যদি আমি না করি, তুমি কি আমাকে জোর করে শুরু করতে পারবা না। শুরু তো অবশ্যই করব, কিন্তু আজকে আমি একটু তোমাদের কাছে মজা নেই। তোমরা আমার যেমন মজা নাও, পরীক্ষা শেষ হলে আর খবরই নাই। যেমন সেদিন আমি ম্যাথমেটিক্স 1-এর রেফার ক্লাস নিয়েছিলাম, আমার মনে ছিল না যে ওদের পরীক্ষা। তো রাইট হয়ে যায় 10টা বাজে, আমার তখনই মনে পড়লো যে হায় রে, এদের তো ম্যাথমেটিক্স 1 পরীক্ষা ছিল আজকে, কেউ তো কোনো খবর নাই। তারপরে পেজে মেসেজ দিলাম, কিরে কী খবর? বল যে ভাই 5টা 6টা 7টা সবাই কমন পড়ছে। হারামজাদা, সব কয়টা কমন পাইছিস? একবারও ফোন দিয়ে বললি না ভাই সব কমন পাইছি, মিষ্টি খাওয়ার টাকা 10 টাকা দিচ্ছি। চিন্তা করা যায়। তাহলে তোরা এই যে স্বার্থপর, তো স্বার্থপর হয়ে আসলে তোরা স্বার্থপরই করিস আমার সাথে, তাহলে ক্লাস নেবো কেন আমি? বল, তোদের এত কষ্ট করে আমি পড়াচ্ছি, কালকে পরীক্ষা সুন্দর করে দিবি, একদম ফাটাই দিবি পরীক্ষা। তো আমার ক্লাস করলে পরীক্ষা ফাটাবি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বিশেষ করে ফিজিক্স, ম্যাথ আর হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, কেমিস্ট্রি, এগুলোতে ফাটাই দিবি। এগুলো নিয়ে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। ডিপার্টমেন্ট সাবজেক্ট বিষয় আলাদা, কিন্তু নন ডিপার্টমেন্টে আমি 100% কমন দেবো, এটা নিয়ে কোনো কথা হবে না। 69টা হয়েছে শেয়ার। আশা করি তোরা শেয়ারটা দেখতে পাচ্ছিস। এখনও 77টা হয়নি, এখন আরও লাগবে কয়টা? 30টা।
তো 30টা শেয়ার জলদি করে দাও সবাই, বাকি যারা করিসনি সবাই কর। এখানে হাহা কে কে দিছিস রে? তোরা হাহা কেন দিলি এখানে? তোদের তোদের না পাইলে না সামনে কিল দিতাম। তোরা তো হাহা দিছিস আমার কথা শুনে, এখন অনেকে ভাববে তো ভাই হাহা দিছে মানে ভাইয়ার মনে হয় ক্লাস খারাপ হয়েছে। আচ্ছা এই যে আইডি ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, কয় টাকা দিবি আমারে? 10 টাকা দিবি। এবং মজার একটা বিষয় দেখলাম যে তোর আইডিতে কিন্তু আমি ঢুকলাম, দেখ এই মুহূর্তে তোর আইডিতে ঢুকলাম, তোর একটাই ফ্রেন্ড, তোর আর কিছু কইলাম না আমি, তোর একটাই ফ্রেন্ড। আরে কি কমু দুঃখের কথা। তোরা সবাই ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার আইডিটা ঘুরে দেখ। দফা 1 দাবি 1, আজকের ক্লাস বন্ধ, ঠিকই আছে। এখানে একটা মজার বিষয় দেখ সবাই, যে তোদেরকে যেই আমি এই যে মনে কর যে সাংসারিক আলাপ বলছি, সেই তোরা সবাই এখন লাফালাফি করতেছিস। তোদেরকে আমি বুঝি না রে। তোদের বয়স আর আমার বয়স তো খুব বেশি একটা পার্থক্য হবে না, কত বছরের? 3-4 বছরের পার্থক্য হবে। তো 3-4 বছর, হ্যাঁ 3-4 বছরের পার্থক্য হবে। তো তোদের তো আমি চিনি, তোরা তো পকেটে নাই টাকা, চাচ্ছিস বিয়ে করতে। 10 টাকা আমারে দিতে পারবি না, চাচ্ছিস বিয়ে করতে। থাপড়াবো ধরে সব কটারে। টাকা আয় কর আগে, সমস্যা নেই, বিয়ে করবি তো, সমস্যা কি? বিয়ে তো করবোই, আজ হোক কাল হোক করবো না, টাকা আয় করতে হবে। টাকা আয় করতে গেলে কি করতে হবে দেখ, আমি শুরু করি। টাকা আয় করতে গেলে প্রথমত নীরব ভাইয়ার কোর্সে ভর্তি হতে হবে। হবেটা কই লিখব? হবে কেন? কারণটা হচ্ছে আমি অল্প বয়সে বিয়ে করছি, ডিপ্লোমাতে থাকা অবস্থায় বিয়ে করছি। মাত্র কত সেমিস্টারে জানো? এটা বলে দিই, মাত্র হলো আমি যখন 4th সেমিস্টারে, তখন আমি বিয়ে করছি। অবাক হয়েছ? অবাক হওয়ার কিচ্ছু নাই, মাত্র 4th সেমিস্টারে বিয়ে করছি। তা তোরা বিয়ে করতে চাস? ভাই চাই। কারণ তোরা এখন কোন সেমিস্টারে? তোরা এখন 2nd সেমিস্টারে না? 2nd সেমিস্টারে। আর কয়টা সেমিস্টার? খালি 2টা সেমিস্টার। 2টা সেমিস্টার ভালো করে পড়লেই বিয়ে কনফার্ম। তো কী করতে হবে? আমার কোর্সে ভর্তি হতে হবে। ভর্তি হলেই আমার মতো তোরা তাড়াতাড়ি বিয়ে করতে পারবি। ভর্তি হওয়ার জন্য কী করতে হবে ভাইয়া? ভর্তি হওয়ার জন্য সুন্দর করে 1350 টাকা। কয় টাকা? 1350 টাকা। বেশি হয়ে গেল না ভাইয়া, কারণ বিয়ের জন্য এসব টাকা কোনো ফ্যাক্টরি না। 1350 কেন, আপনি 1,50,000 টাকা লেখেন, তাই না? সুন্দর করে এই যে এই নাম্বার, কোন নাম্বার? 019-21-21-49-10। এই নাম্বারে কি করতে হবে ভাইয়া? বিকাশ অথবা নগদে, বিকাশ, নগদ কিংবা রকেট, এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। কি করতে হবে? সেন্ড মানি। ওকে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি সেন্ড মানি কর। আরও খুব সুখবর দিই তোদেরকে। সুখবর কি ভাইয়া? যারা ভর্তি হচ্ছিস 3rd-এ, তাদের তো একটা হুডি দিচ্ছে, এটা তো অনেক আগে সুখবর। এবার নতুন সুখবর হচ্ছে যে তাদের মধ্যে 3 জন বিজয়ীকে এই 3টা পুরস্কার আমি দেবো। পরীক্ষা নেবো, এমনি না কিন্তু, লটারির মাধ্যমে না। বাবা তুই কি এখানে মানে কি বলবো, লটারি কিন্তু এক ধরনের ওই জুয়ার মধ্যেই পড়ে কিন্তু, বুঝিস? তুই এখানে কোনো জুয়া খেলতে আসিস তাই না? তুই এখানে যেটা অর্জন করবি সেটা অবশ্যই পরিশ্রম করে অর্জন করবি। আমি লটারি দিয়ে কোনো কাজ করব না, ঠিক আছে? 5,000, 1,500 আর হচ্ছে 500, এই 3টা প্রাইজ প্রথম 3 জন পাবে আর কি, যারা 1st, 2nd, 3rd হবে 3য় সেমিস্টারে, বুঝছো? সো 5,000 টাকা, এটা কি কম টাকা? তোমার কোর্স ফি হলো 1350 টাকা। তো যদি এটা তুমি পাও, তুমি যদি পাও এটা, তাহলে তো দেখা যাচ্ছে যে বিয়েও কনফার্ম, বিয়ের টাকাও কনফার্ম। এভাবেই যদি করতে থাকি প্রত্যেকটা সেমিস্টারে 5,000 টাকা করে যদি নেই, তো কোটিপতি রে। হ্যাঁ, কোটিপতি না তুই? তোর বউকে সার্টিফিকেট দেখাবি, বা তোর ইয়াকে শ্বশুরবাড়িতে সার্টিফিকেট দেখাবি, কারিগরি পাঠশালায় আমি অধ্যয়নরত, আমি তোকে একটা সার্টিফিকেট দেব। কি সার্টিফিকেট ভাইয়া? কারিগরি পাঠশালার
কি রে, এটা কি লিখলাম? পাঠশালা স্টুডেন্ট, না স্টুডেন্ট না, শুধু স্টুডেন্ট দিলে একটু কেমন কেমন লাগে, তাই না? স্পেশাল স্পেশাল স্টুডেন্ট তোকে একটা সার্টিফিকেট দিয়ে দেবো, ঠিক আছে? তো অনেক মজা করলাম। অনেকে আছে এখানে মজা করতেছি, অনেকে ভাবতেছে আরে ভাই কি শুরু করলেন, ক্লাস নেন, আরে ভাই পড়তে হবে। এতদিন পর পড়াশোনার এত স্পিড বাড়ি গেল তোর, হ্যাঁ? 5 সেকেন্ড মজা করতেছি, 10 মিনিট মজা করতেছি, সহ্য হচ্ছে না? এতদিন কই ছিল এই স্পিড? এতদিন আমি এই ফিজিক্স 1-এর লাইভ বেশ কয়েকটা আগে নিছি, কই এত স্টুডেন্ট আমি দেখিনি ক্লাসে। আজকে কেন এত স্পিড? 2 দিন পর পরীক্ষা, এই জন্য। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও তোমরা। তাইলে আশা করি এটা বুঝাইতে পারছি। তাহলে এখন বিষয় দেই। তাইলে তোমরা পেজে যোগাযোগ করবা, পেজে অলওয়েজ কর্মী আছে, তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? এটা বিষয় দেয়, হ্যাঁ, বেশি দেরি না করি। তো আজকে আমরা যেহেতু ফিজিক্স 2-এ অনেকেই কি করছে, তোমার বন্ধু তোমার সাথে টিটকারি মারতেছে কীরকম, কিরে তোমরা ফিজিক্স 1 তুই না রেফার খাইছিলি, হ্যাঁ দেখ ফিজিক্স 2 পরীক্ষা দিয়ে আসতে আমি, আর তুই ফিজিক্স 1-এর রেফার খেয়ে বসেছিস। এই মানে অপমান কি মানা যায়? তাই আজকে তোদের জন্য ওদের চেয়েও ভালো সুপারহিট সাজেশন দেবো আজকে। কি কইস? সবাই একটু লেখ যে ভাই ইয়েস ইয়েস ইয়েস, সবাই কমেন্টে লেখ ইয়েস। আজকে ওদের চেয়ে আমরা সুপারহিট সাজেশন দিয়ে দেবো, ওদের চেয়ে আমরা সুপার ডুপার হিট সাজেশন দেবো। সবাই ইয়েস লেখ কমেন্টে। সবাই ইয়েস ইয়েস লেখ। ওকে, যারা যারা নো লেখছিস তোরা, তাহলে তোরা কি কব? তোরা তাহলে কি কব? আর তোরা নো মানে কি? তুই কি চাস যে কমন পাবি না কালকে, বা পরীক্ষার দিন কমন পাবি না? তুই কি এটা চাস? বল, এটা তো চাস না। তাহলে লেখা শুরু করি, হ্যাঁ? সবাই খাতা কলম বের করো এখন। অনেক মজা হয়েছে, ফান হয়েছে, এখন কেউ কমেন্ট করবা না, এখন সবাই খাতা কলম বের করো, ঠিক আছে? মজার সময় মজা, পড়ার সময় পড়া, ঠিক আছে? ওকে, সো আমরা প্রথমেই প্রথম অধ্যায়টা লাথি দিয়ে উড়াই মারবো, কারণ ওটা আমার দরকার নাই, ওটা দিয়ে আমার রচনামূলক আসবে না। ঠিক আছে ভাইয়া, বাজে গেলাম। তাহলে দ্বিতীয় অধ্যায় আয়। দ্বিতীয় অধ্যায়ে 2টা রচনামূলক করতে হবে। ধরা খেয়ে গেছি, প্রথম অধ্যায় থেকে দিল না, 2 অধ্যায় থেকে আবার 2টা রচনামূলক দিয়ে দিল। শুন, এখন আসবে হলো ডট গুণ অথবা কি সামান্তরিকের গুণফল। এটা আসে, প্রত্যেকবারে আসে, এবারও আশা করি আসবে, হয় ডট গুণ অথবা সামান্তরিকের কি সামান্তরিকের আর কি প্রমাণ আর কি। তো আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, তোমরা একটু দেখো। আমি আজকে এই 2টা প্রমাণই করাবো, হ্যাঁ? এই যে ডট গুণ প্রমাণ করাবো, ডট গুণ ও ক্রস গুণ, ঠিক আছে? এই 2টা করাবো, বা স্কেলার ভেক্টর, এইটা একটা প্রমাণ আছে। আমি শুন বেশি কিছু লিখতেছি না, তোরা বুঝে নিবি, ঠিক আছে? তারপরে সামান্তরিক আছে, সামান্তরিক প্রমাণ এটা আছে। তারপরে আছে তোমার 2 অধ্যায় থেকে ম্যাথ আছে কিছু। তো ম্যাথ করাবো, তো ম্যাথটা লেখা দেওয়ার তো কোনো দরকার আছে? ম্যাথটা লিখে দেওয়ার কোনো দরকার নেই, আশা করি ম্যাথটা করাবো আমি, হ্যাঁ? তো তারপরে আমরা হচ্ছে 4 অধ্যায়ে যাবো একেবারে, হ্যাঁ? 4 অধ্যায় আছে হলো 2টা প্রমাণ, একটা আছে প্রাসের গতিপথ, একটা আছে তোমার প্রাসের গতিপথ,
এইটা একটা আছে, আর একটা আছে তোমার কেন্দ্রমুখী বলের প্রমাণ। 5 নম্বরে আরো আছে তোমার, এটা 4 অধ্যায় গেল, 5 অধ্যায় থেকে একটু দাঁড়াও আমি দেখি নেই। 5 অধ্যায় থেকে তোমার আছে হলো পি ইকুয়াল এম এফ, আর একটা আছে শক্তির ভরবেগের নিত্যতার সূত্র। আচ্ছা, ভরবেগের নিত্যতার সূত্র প্রমাণ করো আর কি। ভরবেগের নিত্যতার সূত্র। দেখো একটা কথা আগে বলে দিই তোমাদেরকে একটু, আমি কিন্তু কালকে ওদের ফিজিক্সে শুধু 8টা দাগাই দিচ্ছি, শুধু 8টা। ওরা 8টার মধ্যে 5টা কমন পেয়েছে, চিন্তা করো। 8টা শুধু দাগাই দিচ্ছে, ওরা 8টার মধ্যে 5টা কমন পেয়েছে। তোমাদের কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ তোমাদের একটু বেশি আসে। ফিজিক্স 1-এ ফিজিক্স 2-এর চেয়ে কিন্তু একটু বেশি অধ্যায় পড়তে হয়, যার কারণে বেশি আসে। ওদের বেশ কয়েকটা অধ্যায় আমরা স্কিপ করছি, যার কারণে আমাদেরকে একটু কম মানে দাগাই দিছে আর কি। কিন্তু তোমাদেরকে কিন্তু দেখা যায় প্রত্যেকটা অধ্যায় পড়তে হচ্ছে, যার কারণে তোমাদের এখানে প্রশ্নগুলো একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র এইটা পড়বা। হ্যাঁ, এই অধ্যায় আরও একটা আছে, এইটাও তোমার মনে করো আসে, তবে এটা সংক্ষিপ্তে আসে আর কি। সেটা হলো যে পি ইকুয়াল এম এফ, সহজ একটা প্রমাণ খুবই। বা পি ইকুয়াল, তোমরা পড়ছো না যে এফ ইকুয়াল এম এ প্রমাণটা, ওই এফ ইকুয়াল এম এর মতো এই প্রমাণটা আর কি, ঠিক আছে। বা আমরা এটাকে আরেকটা নাম দিতে পারি, সেটা হলো এফ ইকুয়াল এম এ। পি মানেও বল বোঝায়, আর এফ মানেও ত্বরণ বোঝায়, এ মানেও ত্বরণ বোঝায়, তাহলে দুটোই একই জিনিস। হ্যাঁ, 7 নম্বরে আসো। 6 নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে 6 নম্বর অধ্যায়ের, সেটা হলো যে তোমার মুক্তিবেগের রাশিমালা। হ্যাঁ, মুক্তিবেগের রাশিমালা সমীকরণটি প্রতিষ্ঠা করো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মুক্তিবেগের রাশিমালা। দেখো এখন আমি ক্লাসে কিন্তু সব কিছু করাবো না, আমি ক্লাসে আমার পক্ষে সব কিছু এই প্রমাণগুলো করিয়ে দেওয়া এটাও সম্ভবও না, নয়তো আমি পরের দিন গেছি তোরাও খুশি হবি। কারণ কি, যে নীরব ভাই এরকম ফতেয়া খাইতে যেতে হবে নাকি। তো মুক্তিবেগের রাশিমালা এটা পড়বি ভালো করে। এখন আমি যেটা করাবো সেটা তো এমনিতে করাই দেবো নর্মালি, ঠিক আছে, যতটুকু সম্ভব আমি করাই দেবো। আর তোরা এরপরে যেটা করবি সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে এগুলোর প্রমাণ প্রচুর পড়ে আছে ভাই। তুই খালি সার্চ দিবি যে মুক্তিবেগের রাশিমালা। এখন তোর এখানে বেশ কয়েকটা টিচারও আছে, যার ক্লাস পছন্দ হবে তুমি তার ক্লাসটা দেখবে, সমস্যা নেই। তাহলে মুক্তিবেগের রাশিমালা এটা করবা। তারপরে এখানে কিন্তু আরেকটা ভাইরাল প্রমাণ আছে, বুঝছো, ওই যে এটা অবশ্য সংক্ষিপ্তে আসবে, এটাও দিয়ে দিই। হ্যাঁ, কারণ এটা যেহেতু সংক্ষিপ্তে আসবে তো এটা আমাকে দিতে হবে। একটা হলো তোমার জি ইকুয়াল, এই যে এই প্রমাণটা করবে। হ্যাঁ, এটা একটু তোমরা সংক্ষিপ্তের জন্য পড়বে, সংক্ষিপ্তের জন্য। এটা আবার কেউ মনে করে না রচনামূলক, এই যে প্রমাণটা এইটা পড়বা, এটা সংক্ষিপ্তের জন্য আর কি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্তের জন্য অবশ্য অনেক কয়টা ইম্পর্টেন্ট আছে তোমাদের। মেবি আমি ফিজিক্সের সাজেশনটা 1-এর সাজেশনটা দিছি কিনা জানি না, তবে ক্লাস শেষে না হয় দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, সরল দোলকের সূত্র, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 9 নম্বর, সরল দোলকের প্রমাণটা। এই প্রমাণটা আমার ক্লাস আছে, ফ্রিতে ক্লাস আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি ক্লাস শেষে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপরে 8ম অধ্যায়ে আসো। 8ম অধ্যায়ে আরেকটা ভালো প্রশ্ন আসে, সেটা হলো যে শক্তির নিত্যতার সূত্র বর্ণনা করো। দেখো একটা আছে ভরবেগের নিত্যতার সূত্র, আর একটা আছে তোমার শক্তির নিত্যতার সূত্র। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই যে শক্তির নিত্যতার সূত্রটা একটু বেশি ইম্পর্টেন্ট। দুটাই আসে মোটামুটি, তবে এইটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে স্থিতিস্থাপকতা 9 অধ্যায়। এই 9 অধ্যায় থেকে পীড়ন বিকৃতির যে প্রমাণটা আছে না, খুবই একটা ইজি প্রমাণ, কিন্তু খুবই ইজিভাবে আমি করাইছি। এটাও আমার ফ্রি ক্লাস আছে, তোমরা এটা করে নিবা। স্থিতি শক্তি ইজ ইকুয়াল, দেখো তোমাদের জন্য আজকে আমি তোমাদের জন্য অবশ্য বলা ঠিক হবে না, এটা আমি নিজের জন্য, কারণ তোমাদের ক্লাস তো আগে ছিল। আমার এই সময় হচ্ছে আমার নিজেরই ক্লাস আছে ডুয়েটের, বুঝছো। দেখো তাহলে তোমার চিন্তা করো যে আমি কত কিছু সামলাই। পরীক্ষার সময় তোমাদেরকেও পড়াতে হয়, নিজেকে আবার ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হয়। তাহলে একটা মানুষকে যখন তুমি সফল দেখবা, ওই মানুষটার সফলতার পেছনে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম লুকায়িত থাকে, বুঝছো। তোমরাও সফল হতে চাও, সবাই সফল হতে চাও। সফল বলতে তোমরা বিয়ে করতে চাও সবাই, এটাই তো তোমাদের লক্ষ্য, তাই না? হ্যাঁ, ভালো কথা, বিয়ে করো, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা করতে গিয়ে তোমাকে তো ভাই আগে স্ট্রাগল অনেক করতে হবে। তুমি পড়াশোনায় করতে চাও না, কিন্তু বিয়ে ঠিকই করতে চাও। পড়াশোনা না করলে তোমার চাকরি হবে কেমনে বলো?
আর চাকরি না হলে তুমি ওনাকে খাওয়াবা কি বলেন? আপনি আমার ভাবিকে খাওয়াবেন কি? কিছুই তো খাওয়াতেও পারবেন না। তাহলে বেকার এগুলো কথা বলে লাভ নাই, বাস্তবসম্মত হওয়ার চেষ্টা করেন, পড়াশোনা ভালো করে করেন, ডিপ্লোমা পাস করবেন, চাকরি নেবেন, বিয়ে করবেন, শেষ ঝামেলা। মানুষ আপনাকে একদম হাতে ধরাই দিয়ে যাবে তার মেয়েকে, বুঝছেন? মাথায় রাখবেন এই বিষয়টা। আচ্ছা, এরপরে আসেন, আমরা হচ্ছে 10 অধ্যায় থেকে কোনো কিছু করার দরকার নেই, যদিও বা এটা আসে তাহলে আমরা দেবই না, কারণ ফালতু একটা প্রমাণ 10 অধ্যায়ের, ওটার দরকার নেই। আমরা 10 অধ্যায় থেকে যাব 11 অধ্যায়। 11 অধ্যায়ে কিছু আছে? 11 অধ্যায়ে কি আছে? চাপ। চাপ থেকে যদিও একটা প্রমাণ আসবে, সেটা হলো যে এই প্রমাণটা আসবে, তবে এটা সংক্ষিপ্ত। হ্যাঁ, আমি একটু পরে তোমাদের বলবো যেটা এখান থেকে কোনটা সংক্ষিপ্ত, যেটা তোমার সংক্ষিপ্তের জন্য পড়বো আর কি। এই প্রমাণটা আসবে কালকে, এটা নিশ্চিত থাকবে, ইনশাল্লাহ এটা থাকবে। এইটা, তারপরে তোমার এইটা, আর একটা আছে হলো তোমার, এইটাও দিয়ে দিই, সেটা হলো যে তোমার পড়ছো না গতিশক্তির যে সূত্রটা, হাফ ইকুয়াল এমভি স্কোয়ার, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা কিংবা তিনটাই, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা কিংবা তিনটাই 100% সংক্ষিপ্তে থাকবে। তো সবাই এই তিনটা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে, খুবই শর্ট প্রমাণ, সবাই চেষ্টা করবে করার জন্য, ঠিক আছে? এখান থেকেই কিন্তু মোটামুটি ধরে নাও যে তোমার 5 আসতে 40 মার্ক, তারপরে মোটামুটি ধরে নাও যে এখানে একটা 50 মার্কের একটা আমি কম্বিনেশন করে দিচ্ছি, যে যাতে করে একটা ভালো সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত ছাড়া এখানে 50 মার্ক থাকবে আর কি। এরপর আরেকটা চমৎকার প্রমাণ আছে, সেটা হলো যে তোমার অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আমি শুধু এতটুকু লিখে দিচ্ছি। হ্যাঁ, 14 নম্বর, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা হচ্ছে আপনাদের 12 অধ্যায়, এটা পড়বেন, এটারও প্রমাণ আছে। তো 15 অধ্যায়ে কি আছে, 13 অধ্যায়ে কি আছে দেখি। 13 অধ্যায়ে আছে শব্দ থেকে একটা কোশ্চিন থাকে প্রত্যেকবারই। হ্যাঁ, যেমন ধরো তোমার ভি ইকুয়াল এনএফ, এই কোশ্চিনটা থাকে। শব্দ অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে একটা কোশ্চিন আসতে দেখা যায়, সেটা হলো যে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব, প্রতিধ্বনির সাহায্যে শব্দের গভীরতা। দুটা কোশ্চিন এখানে আসে আর কি তোমার এই অধ্যায় থেকে। একটা হচ্ছে তোমার শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব, আর একটা হচ্ছে তোমার কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। তো অলরেডি এখানে 14টা কিন্তু লেখা শেষ। আমি 15 নাম্বার এটাও নিচে লিখে দিচ্ছি। আমি ক্যামেরাটা না হয় নিচে নেব, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখি নিচে কি দেখা যায়। নিচে দেখা যাচ্ছে, ওকে। তাহলে তোমরা হচ্ছে এইটা পড়বা যে সমুদ্রের গভীরতা। আমি কিন্তু আগেও বলছি যে আপনাদের এখানে একটু বেশি পড়তে হবে। গভীরতা নির্ণয়ের একটা প্রশ্ন আসে, আরেকটা আছে, এটা একটু শর্ট কোশ্চেন, যেমন তোমার শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। এটা কিন্তু সহজ আছে, আপনারা শুধু এটা রিডিং করবেন শব্দের। কারণ যেমন আমি কালকে যাদেরকে ফিজিক্স দাগাই দিচ্ছিলাম তাদেরকে কিন্তু একটা বিষয় সতর্ক করছিলাম যে বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেল, এই দুটা কিন্তু আসতে দেখা যাচ্ছে এই কয়েক বছর থেকে ইদানিং। তো তাদের কিন্তু এই পরীক্ষাতে ফিজিক্স 2 বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এইটা কিন্তু আসছে। তো এখন সেই জন্য আপনাদেরও বলবো যে এমনিতে নর্মালি তো সাধারণত ফিজিক্সে আসতে দেখা যায় প্রমাণগুলো, এখন কিন্তু প্রমাণের ভেতর থেকেও একটু মনে করো যে ব্যতিক্রম কোশ্চেন দিয়ে দিচ্ছে। যেমন কালকে আমি ওই ফিজিক্স 2 এর একটা কোশ্চেন দেখছি, ম্যাথ কোশ্চেন, যে ম্যাথটা একটু আলাদা টাইপের দিচ্ছে, যে ম্যাথটা কখনো আমরা করি না বা করাই নাই, ওই ম্যাথটা দিয়ে দিছে। তাই বললাম কি যে তোমরা এই নর্মাল প্রমাণগুলো করবা, প্রমাণগুলো একটু বেশি করে করবা। আর এই যে এমনিতে যেগুলো রিডিং পড়া, যেমন শব্দের বেগের, হ্যাঁ, শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব, এইটা একটু জাস্ট রিডিং করবা। কারণ যদি তুমি রিডিং পড়ে যাও, এখন ঠেকা সারাতে গিয়ে কিন্তু কাজে লাগবে। ধরো 4টা রচনামূলক হয়েছে আর একটা পাচ্ছ না, কোনোভাবেই পাচ্ছ না, কারণ প্রমাণ তো ভাই বানে দেওয়া যাবে না। এগুলো না হয় বানে দেওয়া যাবে, কিন্তু প্রমাণ বানানোর কোনো ওয়ে নেই। সো এগুলো দেখে যাবা। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট অধ্যায় 14 অধ্যায় থেকে আরেকটা কোশ্চিন আমি এখানে দিয়ে দিচ্ছি, 16
যে পিভি ইজ ইকুয়াল এন আর টি। মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, পিভি ইকুয়াল এন আর টি, এটা বেশ কয়েক বছর থেকে আসতে দেখা যাচ্ছে ইদানিং আর কি। তাহলে এখানে আমি একটু তোমাদেরকে ইন্ডিকেট করে দিই কোনটা কোনটা তোমরা পড়বা একটু বেশি করে। সেটা হলো যে এই যে দুটা থেকে ইনশাল্লাহ একটা আসবে, সো অবশ্যই দুটা পড়তে হবে। তারপরে এই দুটা থেকে একটা 100% আসবে, অবশ্যই এই দুটা পড়তে হবে। আমি দুটো করে দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আসার সম্ভাবনা খুব কম, ধরে নাও যে এখান থেকে আসার সম্ভাবনা 60%। তবে এখান থেকে আমরা যদি বলে নেই তাহলে এখান থেকে একটা সংক্ষিপ্ত আসার সম্ভাবনা রয়েছে। যেমন এই জিনিসটা হলো সংক্ষিপ্ত, এই জিনিসটা কি সংক্ষিপ্ত। তারপরে দেখো যে মুক্তিবেগের রাশিমালা, এইটা আসার সম্ভাবনা রয়েছে প্রায় 100%, মুক্তিবেগের রাশিমালা। তারপরে নিচে কি লিখে দিছি দেখো, এইটা তো হলো সংক্ষিপ্ত, এটা কি সংক্ষিপ্ত, তাহলে সংক্ষিপ্তের সাথে রচনা তো কোনো ইয়ে নেই, তাহলে সংক্ষিপ্ত এটা বাদ। আর এই যে পিভি ইকুয়াল এন আর টি, এটাও প্রায় 100%, মানে এটাও 3 স্টার, 100% আসার সম্ভাবনা রয়েছে। তারপর এইদিকে দেখো, এখানে দুটো আছে, একটা সরল দোলকের প্রমাণ আর একটা আছে শক্তি নির্দ্যুতা সূত্র। এই দুটার মধ্যে থেকে একটা আসবে, এটা নিশ্চিত থাকো, ঠিক আছে। এবার আসো এই যে স্থিতি শক্তি আর নিচে দেখতেছো তোমরা হচ্ছে এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এই দুটার মধ্যে থেকে একটা আসবে। আর লাস্ট এই যে 15, হ্যাঁ এই 15 দুটার মধ্যে থেকে দেওয়াটা ভুল হলো আমার, 3টা দেবো আমি। হ্যাঁ, এই 3টার মধ্যে থেকে একটা যে কোনো 100% থাকবে, বা 2টা থাকতে পারে এখানে কিন্তু, বা 3টাই থাকতে পারে। এই যে তোমার 11, 14 আর 15, আর এগুলো তো কি, এগুলো তো হচ্ছে সংক্ষিপ্ত। তোমার ক্লিয়ার? আশা করি সাজেশন বুঝাই দিয়েছি আমি এখানে মোটামুটি ভালোভাবে পড়লে তোমরা ইনশাল্লাহ 50 মার্কের মতো আর কি ভালোভাবে কমন পেয়ে যাবা। এটা নিয়ে কোনো সন্দেহ বা অবকাশ নাই, ইনশাল্লাহ রচনামূলক কমন থাকবেই, এর বাইরে যাবে না। যদি এর বাইরে যায় বোর্ডের মাথা নষ্ট হয়েছে, কিংবা বোর্ড আমার ক্লাস দেখছে এই কারণে বোর্ড তার মনের ক্ষোভ থেকে এইরকম কোশ্চেন করছে, এছাড়া কোনো কারণ হতে পারে না। ওকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবাই? আমি তাহলে বোর্ডটা ক্লিন করে দিই। হ্যাঁ, একটা মিনিট। হ্যাঁ,
শুন, ফোন দিতে হবে না, বুঝতে পারছি যে শোনা যাচ্ছে না, থাম একটু থাম। হ্যাঁ, এখন ঠিক আছে রে। আমি এখানে একটা এখন ঠিক আছে, দেখ তো। এখন ঠিক আছে না? আমি এখানে একটা অকাজ করছিলাম তো, এখানে আমার বাটন আছে দুটা। একটা আছে সাউন্ড অফ করা, আর একটা আছে হলো তোমার নয়েজ ক্যান্সেল করা। তো আমি নয়েজ ক্যান্সেল করাটা উঠানামা করতেছি। তা শুরু করি। তো আমি যেটা বলতেছিলাম যে এতগুলো প্রমাণের মধ্যে আমরা প্রথমে করবো হচ্ছে ডট গুণ কোর্স গুণের। এবং এই ডট গুণ কোর্স গুণটা একটু বেশি দেয় বোর্ড, কারণ কি যে দেখে যে পোলাপান এগুলো পায় না ডট গুণ কোর্স গুণ, সবাই সামান্তরিকটায় করে, সামান্তরিকটায় সহজ বেশি। কিন্তু ডট গুণ কোর্স গুণটা সামান্তরিকের চেয়েও বেশি সহজ। কেমনে দেখো, আমি দেখাই। দেখো, তো আমরা এখানে নর্মালি হচ্ছে বেসিক্যালি যেটা করব, প্রথমত ডট গুণ আর ক্রস গুণটা এইটা আমরা কোথায় দেখছি সেটা একটু চিন্তা করব। আমরা কিন্তু ম্যাথমেটিক্স ওয়ানেই কিন্তু এগুলো লক্ষ্য করছি। আমরা কিন্তু এগুলো ম্যাথমেটিক্স কোথায় করছি, ওয়ানেই করছি। কীরকম দেখো, যে আমরা যদি এই যে চিন্তা করি আই ডট আই এর মান কত, 1। জে ডট জে এর মান কত, 1। আবার আমরা যখন বলতাম যে তোমার হচ্ছে আই ইন্টু মনে করো জে, এটার অ্যান্সার কত, আই ইন্টু জে, এটার অ্যান্সার হতো তোমার মনে করো যে আন্ডা। তারপরে মনে করো জে ডট হচ্ছে কে, এটার অ্যান্সার কত হতো, আন্ডা। মনে আছে কি? এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স ওয়ানের ভেক্টরে পড়ছি। ম্যাথমেটিক্স ওয়ানে না ম্যাথমেটিক্স টুতে? ম্যাথমেটিক্স টুতে। ম্যাথমেটিক্স টু এর আমরা হচ্ছে ভেক্টরে পড়ছি। তো তারপরে আবার কি করা যায়, আবার হচ্ছে আমরা যদি এরকম চিন্তা করি যে আই ক্রস জে ইজ ইকুয়াল লেখা যায় কে, কিংবা কে ক্রস তোমার হচ্ছে যে লেখা যায় হচ্ছে আই। সো এই যে প্রমাণ কিভাবে আসলো, এই প্রমাণটাই মূলত আমাদেরকে ফিজিক্সে এখানে দেওয়া হয়েছে, যে প্রমাণগুলো আমাদেরকে এখন করতে হবে। তো আমরা এখন সিম্পলি প্রথমে হচ্ছে ডট গুণের ক্ষেত্রে লিখবো। এই যে ডট গুণের ক্ষেত্রে লিখবো যে দুটি ভেক্টর রাশির ডট গুণফল। ভাই কিচ্ছু করতে হবে না, আমি তাড়াতাড়ি প্রমাণটা করে দিচ্ছি, শুধু একটু দেখতে থাকো। শুধু এই কথাটা একটু লিখতে হবে, কারণ না লিখলে তো হবে না, বুঝছো? এটা একটা সূত্রের কথা। আমি সূত্রটা তোমাদেরকে আগে লিখে দিতে পারি এভাবে, যে এই যে দুইটা ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশি, এই যে ভেক্টর রাশি, হ্যাঁ, এইটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। এইটার যে গুণফলটা হবে সেটা হবে এদের মানদ্বয়ের গুণফল এবং কোসাইনের গুণফলের সমান। এখানে অনেক কথা আছে, যারা অনেক কিছু বোঝো না তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা কথা আবার বলতে হয়, যে ভাই এগুলো কি লিখলেন হুদাই, তাই না? এখন দেখো, তোমরা যেহেতু এখন সেকেন্ড সেমিস্টারে আসো, তো সেকেন্ড সেমিস্টার দিয়ে আশা করি ভেক্টর সম্পর্কে খুব একটা কথা বলতে হবে না। এখানে ভেক্টর বলতে আমরা শুধুমাত্র বলতেছি যে কোনো একটা, মনে করো সাপোজ এই যে একটা অক্ষ আর্ট করছি আমি, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই এক্স অক্ষে বরাবর একটু মান যাবে, মনে করো যে এরকম 1 2 3 4 5 এরকম উপরে একগুলো মান যাবে, যাবে না? তো এই দিকে একগুলো যে মান যাচ্ছে, আবার এই দিকে যেগুলো মান যাচ্ছে, সো এই মানগুলোকেই আমরা সাধারণত বলতে পারি এ বি সি, এগুলো বলতে পারি। আবার এই মানগুলো যখন আমরা দিক বোঝাচ্ছি, কীরকম দিক, যে এক্স এর দিকে যাচ্ছে আবার ওয়াই এর দিকে যাচ্ছে, তখন আমরা এইটাকে কি বলতেছি, তখন এইটাকে আমরা বলতেছি হলো ভেক্টর
রাশি, শুধু মানকে আমরা বলবো হচ্ছে শুধু ভেক্টর, যেমন 1 2 3 4 এগুলোকে আমরা বলবো হচ্ছে কি স্কেলার, আর যখন এটাকে আমরা বলবো যে এক্স অক্ষ বরাবর তখন এটাকে বলবো ভেক্টর। শেষ, এতটুকুই। আর ভেক্টরকে প্রকাশ করার জন্য এই তোমার এর উপরে একটা কি দিতে হয়, বার দিতে হয়, কিংবা এই যে বি এর উপরে একটা তোমার এরকম তীর চিহ্ন দিতে হয়। দেখো এর উপরে একটা এরকম বার দিতে হয়, কিংবা এর উপরে এরকম একটা তীর চিহ্ন দিতে হয়, তাহলে এইটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমি বাংলায় লিখতেছি কিরকম, দেখো যে দুইটি ভেক্টর রাশির ডট গুণফল, দেখো দুইটা ভেক্টর রাশি, এটা কি করতেছি, ডট গুণফল। ডট গুণফল যদি এদের এই যে দেখো মান, যদি এদের মান দ্বয়ের গুণফল ও দিক কোসাইনের গুণফলের সমান হবে। দেখো কি লিখছি, দুইটি ভেক্টর রাশির ডট গুণফল যদি এদের মান দ্বয়ের গুণফল, এই দেখো যদি এদের মান দ্বয়ের গুণফল এবং কোসাইনের গুণফল, এটাকে বলা হয় কোসাইনের গুণফল, এই যে গুণ আকার আছে কিন্তু, তাহলে কি হবে, গুণফলের সমান হবে। এখানে কিন্তু আমরা যখন বলবো যে এইটা একটা ভেক্টর রাশি, আর এটা যদি মানটা আবার শুধু প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি এটাকে শুধু এরকম থার্ড ব্র্যাকেট দিতে পারি, অথবা আমরা শুধু এখানে এ, কিংবা আমরা শুধু এভাবে বি লিখতে পারি। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, বা আমরা শুধু এটাকে এও লিখতে পারি। তবে প্রমাণের জন্য আমরা কি করতেছি, প্রমাণে যেহেতু দেওয়া আছে হলো তোমার এরকম মানে মডুলাস, যার কারণে আমরা মডুলাস ব্যবহার করতেছি। অনেকেই হয়তো বোঝো না এই কথাগুলো, তাই না, একটু মনে হচ্ছে যে এলোমেলো হচ্ছে। সো আমি কলাগুলো একটু ক্লিয়ার করে দিই, সব বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। সো আমাকে এই জ্যাকেটটা পরে একটু গরম লাগতেছে, তো আমি জ্যাকেটটা খুলে তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দেখো দেখো আমরা এখানে একটা ভেক্টর বলবো, আরেকটাকে আমরা স্কেলার বলবো, স্কেলার রাশি। তো স্কেলার রাশিগুলো কি কি, যে রাশি সাধারণত শুধু মান আছে, বা যেটাকে শুধু পরিমাপ করা যায়, যেটার কোনো রকমের দিক নেই, সেটাকে বলবো আমরা স্কেলার রাশি। আর যেটা ভেক্টর সেটার দিক আছে। তো এখন দিক সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। কয় প্রকারে? 3 প্রকারের কিন্তু দিক হয়ে থাকে। তোমরা যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো তারা এগুলো ভালো করে জানো। কয় প্রকারের দিক হয়? 3 প্রকারের। দেখো একটা হচ্ছে তোমার এই এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা সুন্দর কিন্তু এদিকে আরো একটা অক্ষ থাকে, সেটা হলো জেড অক্ষ বরাবর, ঠিক আছে? তো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এই যে জেড অক্ষ, তোমার এই যে 3টা অক্ষ, তো এই 3টা অক্ষ দ্বারা আমরা কি প্রকাশ করি? দিক প্রকাশ করি। যে কোনো একটা বস্তু, যেমন মনে করো সাপোজ আমার কাছে এই মার্কারটা আছে, এই মার্কারটার কিন্তু 3টা দিক আছে। কিরকম? দেখো এই মার্কারটা আমার কাছ থেকে একটা দূরত্বে আছে, প্লাস হচ্ছে আমার ওই দিকে একটা ওয়াল আছে, ওই ওয়াল থেকে একটা দূরত্বে আছে, প্লাস এই যে আমার ভূমি থেকে মানে আমার মেঝে থেকে শুরু করে এখান পর্যন্ত একটা দূরত্ব আছে। তাহলে দূরত্ব কয়টা হলো? 3টা। তাহলে 3টা দূরত্ব 3 দিকে কিন্তু। তাহলে এই যে দূরত্বটা, মনে করো সাপোজ আমার কাছ থেকে এখানে আছে কতটুকু, মনে করো আমার কাছ থেকে এখানে আছে সাপোজ ধরে নিলাম যে 30 সেন্টিমিটার। তো আমার কাছ থেকে যে 30 সেন্টিমিটার আছে, এই 30 সেন্টিমিটারটাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। কিন্তু আমি যদি বলি যে এটা আমার কাছ থেকে 30 সেন্টিমিটার আছে, যখন আমি আমার কথাটা বলতেছি, মানে দিকটা আমি আমার সাপেক্ষে বলতেছি, তার মানে এইটাই হচ্ছে আমাদের এই যে ভেক্টর রাশি। কথা ক্লিয়ার? এটাই ভেক্টর রাশি। তাহলে আমরা যখন বলবো ওয়াই এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তখন এটাও একটা ভেক্টর রাশি। আবার যখন বলবো তোমার এক্স এর সাপেক্ষে, তখন এটা ভেক্টর রাশি। আবার যখন বলবো ওয়াই এর সাপেক্ষে, এটা একটা ভেক্টর রাশি। আবার যখন বলবো জেড এর সাপেক্ষে, এটা একটা ভেক্টর রাশি। এখন এই 3টাকে প্রকাশ করার জন্য বেশ কয়েকটা সাইন ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে আবিষ্কার করছে ভেক্টর, সে এটা তৈরি করছে আর কি। কি তৈরি করছে ভাইয়া? যে এখানে যদি এই দিক বরাবর যায়, এই এক্স বরাবর যায়, তাহলে এক্স বরাবর যে মানগুলো থাকবে সেই মানগুলোকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়, এবং এর উপরে একটা করে ক্যাপ দেওয়া হয়। এই ক্যাপ দ্বারা মূলত দিক বোঝাচ্ছে যে এটা এক্স অক্ষ বরাবর যাবে। আবার যখন এই যে ওয়াই অক্ষ বরাবর আসবে, তখন এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়। এটার উপরে একটা ক্যাপ দেওয়া হয় যাতে করে এটা দিক নির্দেশ করে। আবার এই কে দ্বারা মূলত আমাদেরকে এই তোমার জেড অক্ষ বরাবর প্রকাশ করে, অর্থাৎ এই জেড বরাবর এই মানটা যাবে। যার কারণে কিন্তু এখানে 3টা জিনিস থাকবে। কয়টা? একটা আই, একটা জে, একটা টি, কে। এই যে দেখো 3টা জিনিসই কিন্তু এখানে রয়েছে।
এই সূত্রগুলোতে দেখো শুধু আই জে কে পাবা, আর অন্য কোনো ওয়ার্ড পাবা না, কারণ যেহেতু দিক তিনটাই, তো তিনটা দিক তার মানে তিনটা জিনিসই থাকবে। তাহলে আমরা এখানে যেটা বলতেছি, আমাদেরকে দুটা সূত্র মনে রাখতে হবে। কয়টা সূত্র? দুইটা সূত্র। একটা স্কেলার প্রমাণের জন্য সূত্র লাগবে, সেটা হচ্ছে এই সূত্রটা, আরেকটা ভেক্টরের জন্য আরেকটা সূত্র আছে, সেটা আমি একটু পরে লিখবো। তাহলে স্কেলারের জন্য সূত্রটা কি? যে দুইটি ভেক্টর রাশির গুণফল। তাহলে আমরা বলতেছি যে যেইটার উপরে এরকম তীর চিহ্ন থাকবে সেটা ভেক্টর রাশি, তাহলে দুইটা ভেক্টর রাশির গুণফল কি হবে? তাদের যে মান, আমরা এইটাকে বলি ভেক্টর রাশি, তাহলে এইটার যে মান, এত এর মান কত হবে? মডুলাস অফ এইটা, মডুলাস অফ কি এইটা হবে। তাহলে এইটা লিখতে পারো, কিংবা এটার পরিবর্তে আরেকটা লেখা যায়, বা শুধু এ লেখা যায়। আমরা মান দুভাবে প্রকাশ করতে পারি, এরকম মডুলাস দিয়ে প্রকাশ করতে পারি, কিংবা শুধু এ লিখতে পারি। তো আমি শুধু এখানে কি লিখছি? মডুলাস অফ এ লিখছি। তাহলে আবার বি এর জন্য কি লিখছি? মডুলাস অফ বি লিখছি। তাহলে কি লিখছি এখানে দেখো, যদি এদের মান দ্বয়ের গুণফল, এখানে গুণফলটা লেখা হয়নি, তো গুণফল ও ও এই যে দিক কোসাইন, এই যে কোসাইনটা আছে না, এই কোসাইনের কি হয়েছে? গুণফল। গুণফলে কি হবে? সমান হবে, এই যে সমান। তার মানে তুমি যদি শুধু এই সূত্রটা মনে রাখো, তাহলে তোমার এই জিনিসটা তুমি নিজেই বানাই লিখতে পারবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমি এটা মিশাই দেই একটু, এটা মিশাই দিয়ে হচ্ছে এর পরের লাইনটা লিখতেছি। দেখো, তাহলে এখন আমাদেরকে একটা চিত্র নর্মালি আর্ট করতে হবে, সেটা হলো যে এই যে চিত্রটা একটু আগে যেটা দেখাইছি, এই চিত্রটা অঙ্কন করবা। তো এই চিত্রটা ঠিক এরকমটা হবে না, এই যে এরকম হবে। এবং তোমাদের কাছে একটা কোশ্চিন, যে এই চিত্রে যে কোণগুলো দেখতেছো না, এই কোণগুলোর মান কত করে? আমাকে এতটুকু বলবা, এই কোণগুলোর মান কত করে এটা বলবা। তাহলে আমরা জানি যে এইটা আই, এটা জে, আর এটা হচ্ছে কে। আমাকে একটু বলো যে এই কোণগুলোর মান কত করে, প্রত্যেকটা কোণের মান কত? এইটা কোণের মান তো ইজিলি বলতেছো 90 ডিগ্রি, কিন্তু বাকিগুলোর মান কত? বাকি দুটার মান কত করে আসলে হতে পারে? এখানে কিন্তু কোণগুলো এমনভাবে আছে, তিনটা কোণ, এই তিনটা কোণের প্রত্যেকটার মানেই কিন্তু এখানে 90 ডিগ্রি করে করে, ঠিক আছে? সো আমরা যদি এখানে স্পেসিফিকভাবে এখন বসাই, দেখো কি রকম বসাবো, যে আমরা যদি এখানে ধরে নেই, যেহেতু আমরা এখানে একটা চিত্র অঙ্কন করছি, কি চিত্র অঙ্কন করছি? যে এখানে আই লিখছি, আবার জে লিখছি, আবার কে লিখছি। যদি ধরে নেই যে আই, তারপরে তোমার জে ও কে, কে তিনটি ভেক্টর রাশি এক্স ওয়াই জেড অক্ষের মান ও দিক নির্দেশ করে। আমরা এটা ধরে নিলাম, দিক নির্দেশ করে। দেখো এখানে কিন্তু আমি আমার মতো করে বানাই লিখতেছি, না কারো বই ফলো করতেছি, না কোনো কিছু। আমি ভাই যা বেসিক জানি, যা বুঝি, প্রমাণ করতে হবে করতেছি। বইয়ে কিভাবে লেখা আছে না আছে সেটা আমি দেখবো কেন? কিংবা তুমি আমারটাও দেখবে না। তুমি এখানে বোঝো, যা বুঝবা পরীক্ষার হলে তাই লিখবা, তুমি তোমার মতো করে নোট লিখবা, ঠিক আছে? আমার মতো করে যে কপি করতে হবে কোনো দরকার নেই। তুমি এখানে কি বুঝলা? এখানে বুঝলাম যে ভাইয়া এখানে ওয়াই, এই যে আই জে কে, এগুলো হচ্ছে ভেক্টর রাশি, যেটা কিনা এক্স এবং ওয়াই এবং জেড এর দিক ও মান নির্দেশ করতেছে। এটাই তো নাকি? এটাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এইটা যদি আমরা দেখতে পাই, তাহলে এর পরে আমরা কি লিখতে পারি? এরপরে তাহলে আমরা এই যে এ আর বি, এগুলোর জায়গায় আমরা হচ্ছে মানগুলো বসাই দিই। যেহেতু আমরা চিন্তা করতেছি যে দুইটি ভেক্টর রাশির, তাহলে দুইটা ভেক্টর রাশি হলো এই এ আর বি, তাহলে এখান থেকে আমরা দুইটা ভেক্টর রাশি নেব। যেমন দেখো যে এখন আমি যে কোনো দুইটা ভেক্টর রাশি নেব, আমি আই আর জে নিতে পারি, কিংবা আমি জে আর কে নিতে পারি, এভাবে আমি নিতে পারি। তো আমি প্রথমে নিলাম যে এই এর জন্য আমি নিলাম হচ্ছে আই, আর ডট বি এর জন্য আমি নিলাম হচ্ছে জে, ইজ ইকুয়াল আই জে। আই এটাকে তুমি আবার ডট হচ্ছে জে দিলা, ইন্টু হচ্ছে থিটা। এই আই এবং হচ্ছে জে, এটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা বসাই দিলাম। দেখো দেখো বুঝছো কিনা? ভাই কিচ্ছু বুঝি নেই। দেখেন আমি বুঝাই দিই আবার, আমি আবার আপনাদেরকে ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝাই দিই। এখানে মূলত এই যে
এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি। তো এই যে এ ভেক্টর রাশির যে মান সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কত, এইটা একটা ভেক্টর, সেটা কত আই ক্যাপ, আবার এইটা একটা ভেক্টর, সেটা হচ্ছে জে ক্যাপ। তাহলে আমরা এখান থেকে দুটা ভেক্টর নিয়েছি, একটা আই ভেক্টর নিয়েছি, একটা জে ভেক্টর নিয়েছি। কারণ আমাদের যেহেতু প্রুফ করতে হবে, এখানে লিখছি কি এই যে আই জে, এই প্রুফটা আমাকে করতে হবে, সেই জন্য আমি প্রথমে আই আর জে নিলাম। তুমি চাইলে পরবর্তীতে জে আর কে নিতে পারো, কিংবা তুমি চাইলে আই এও নিতে পারো। আমাদের এখানে প্রুফ দুইটা হবে, একটা হচ্ছে এই যে ওয়ানের প্রুফ, আর একটা হবে তোমার জিরোর প্রুফ। এটা কিন্তু আমরা জানি যে গাণিতিক সূত্র, এই গাণিতিক সূত্রের প্রমাণটাই আমাকে করতে হবে, আন্দাজে নিলে হবে না। ঠিক আছে, সূত্র যেটা সেটা আমাকে লিখতে হবে। তাহলে আই আর জে লিখলাম, এখানেও কিন্তু সেম ভাবে সেই বিষয়টা বসালাম। তাহলে এখন আমরা এখানে যেটা লিখবো, আই ডট জে ভেক্টর জে ক্যাপ ইজ ইকুয়াল কস 90 ডিগ্রি মান কত, 0। তাহলে এই পুরো মানটা কত হবে, 0। দেখো প্রুফটা মিলে গেছে যে আই ডট জে ইজ ইকুয়াল 0, আই ডট জে ইজ ইকুয়াল কত, 0। দেখো বুঝছো কিনা প্রথমটা, আই ডট জে ইজ ইকুয়াল 0। একটু নিচে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখো আই ডট জে ইজ ইকুয়াল 0। বলো ঠিক আছে সবার, এতটুকু বুঝলে কিন্তু এরপরের লাইনগুলো আমাদের আবার বারবার লেখা লাগবে না। এরপর আমরা হচ্ছে অনুরূপভাবে লিখবো, আমরা হচ্ছে তোমার জে ডট কে ইজ ইকুয়াল 0, কিংবা কে ডট আই ইজ ইকুয়াল 0, এটা অনুরূপভাবে আমরা লিখবো। সো এটা বুঝছো কিনা একটু জানাও। ঠিক আছে, ওকে। কেউ কি এমন কেউ আছো যে বুঝতে পারোনি? আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা থাম, একটা মিনিট। তোরাই কিন্তু তোদের নিজেদের দোষের কারণে কিন্তু লেট করাতে পারিস আমাকে। আমি কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, শুধু অ্যাকশন। দেখো তো ওই মেসেজটা কি আবার আসে? আশা করি সবাই বুঝতে পারছো যে কারে উড়াই দিছি পেজ থেকে। আরো কেউ আসো নাকি রে? বেশি পাকনামো করো মিয়া, বেশি পাকনামো করো। কিছু বললাম না, থাক, লাইভে আছে, কিছু বললাম না ওরে। তো যাই হোক, এরপরেরটাতে যাই আমরা। তাহলে এরপরের লাইনটা আমরা লিখবো অনুরূপভাবে, অনুরূপভাবে, অনুরূপভাবে। তাহলে অনুরূপভাবে আমরা কি করব? দেখো একটা সিস্টেম আছে কিন্তু, যেমন মনে করো তোমার এ বি সি, তাহলে এবিসির একটা সিস্টেম কি, এ বি লিখতে হয়, তারপরে বিসি লিখতে হয়, তারপরে লিখতে হয় সি এ। তাহলে এইটারও সুন্দর একটা সিস্টেম আছে, যেমন কি আই জে তারপরে কে। তাহলে প্রথমে লিখতে হয় আই জে, তারপরে লিখতে হয় হলো জে কে, তারপরে লিখতে হয় হলো কে আই। তাহলে দেখো প্রথমে লিখছি আমরা কি আই জে, তাহলে তারপরে লিখবো কি আমরা জে কে, জে ডট কে, তাহলে ইজ ইকুয়াল 0। তারপরে আরেকটা হবে কি কে ডট তোমার আই ইজ ইকুয়াল 0। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা আরেকটা প্রুফ করব, সেটা হলো যে আবার লিখবো আমরা আবার এবার যদি আমরা যেটা করব আই ডট এবার আই লিখবো,
তাহলে আই ডট আই এর ক্ষেত্রে কস থিটা, এই কস থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আই ডট আই এর ক্ষেত্রে কস থিটার মান কত? 90 ডিগ্রি হবে কি আসলেই? কস থিটার মান কি হবে? 0 ডিগ্রি হবে রে। দেখো কিভাবে, এই যে আই ডট আবার আই লিখছি, তার মানে কোথায় আছে অবস্থান? এখানেই অবস্থান আছে। সে কিন্তু দেখো এক চুলো উপরে ওঠেনি, মানে আই থেকে যেতে যায়নি, আই এর মানটা আইতেই আছে। তার মানে কোণের মানটাও কত? 0। তাহলে আমরা এখানে কোণের মানটা যদি 0 বসাই, আমরা কিন্তু খুব ইজিলি জানি যে কোণের মান 0 মানে কত? কোণের মান 0 মানে কত? 1 না? তাহলে 1 যদি হয়, তাহলে এখানে কত হচ্ছে? 1। আই ডট আই ইজ ইকুয়াল হচ্ছে 1। আই ডট আই আরেকটা বিষয় দেখো উল্লেখ করে দিই, সেটা হলো যে এই যে ভেক্টরটা দেখতেছো না, একটু আগে কিন্তু একটা বিষয় দেখো, এই জিনিসটা দেওয়া হয়নি। এই জিনিসটা কিন্তু তোমরা অনেকে মনে হয় বলছো কি বলো না, আল্লাহ জানে। তো এটা কিন্তু অবশ্যই মডুলাসের ভেতরে থাকবে। আমরা কিন্তু ওই যে প্রথমে সূত্রটা কিন্তু মডুলাস দিলাম, তোমরা তো দেখি অনেকেই আমাকে বলেনি, যাই হোক বলছো হয়তো অনেকেই। তো দেখো এই যে আই ভেক্টরটাকে যখন আমি মডুলাস করলাম, আবার যে ভেক্টরটাকে যখন মডুলাস করলাম, এই ভেক্টরগুলোকে বলা হয় একক ভেক্টর। কি ভেক্টর বলা হয়? একক ভেক্টর। এবং এই ভেক্টরগুলোর মান সাধারণত 1 করে হয়। কত করে হয়? 1 করে হয়। তো আমি এখানে একটু দেখাই দিই। তাহলে যদিও তুমি এখানে 0 লিখছো কোনো সমস্যা নেই, হবে। কিন্তু আরেকটা বিষয় একটু উল্লেখ করে দিই, যেহেতু এগুলোকে একক ভেক্টর, তাহলে এগুলোর মান কিন্তু 1 করে হবে। এই যে 1 করে হবে, তাই আবার 0 cos 90 ডিগ্রি মান, তাহলে 0 এর সাথে গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে এখানেও বিষয়টা সেম, যে এখানেও কিন্তু মডুলাস দেইনি। দেখো এই যে মডুলাস যদি দেই আমি, তাহলে একক ভেক্টর, তাহলে এই একক ভেক্টরের মানগুলো কিন্তু 1 করে। তাহলে একক ভেক্টরের মান হচ্ছে 1, এই যে 1, যার কারণে সাধারণত আমরা লিখি আই ডট আই এই ভেক্টর ইজ ইকুয়াল 1, এইভাবে লিখে দেবো, শেষ। এরপরে আবার কি লিখবো আমরা? অনুরূপভাবে লিখবো আমরা। অনুরূপভাবে তাহলে হচ্ছে জে ডট জে ইজ ইকুয়াল কে ডট কে ইজ ইকুয়াল কত হবে? 1 হবে। এটা হলো আমাদের প্রথম অ্যান্সার। আমরা এতটুকু করতে পারলে ইনশাল্লাহ আমাদেরকে 4 মার্ক দেবে। কিন্তু এরপরে কিন্তু আমাদেরকে এবার করতে হবে ভেক্টরের প্রমাণগুলো, ভেক্টরের ক্ষেত্রে প্রমাণগুলো। তো আমরা সেম কাজগুলোই করব কিন্তু এখানে। আমরা দেখো এখানে কি করছি, আমি আবার বুঝাই দেই। আমরা কিন্তু প্রথমত এই যে এই প্রমাণটা করছি, এই যে জিরোর প্রমাণগুলো করছি, আমরা কিন্তু আই এর প্রমাণটা করিনি। তাহলে আমরা নেক্সট টাইম কি করলাম? আই এর প্রমাণটা করলাম। তাহলে আই এর প্রমাণের ক্ষেত্রে শুধু একটা পার্থক্য হয়েছে, সেটা হলো যে এই যে 90 ডিগ্রির পরিবর্তে 0 ডিগ্রি হয়েছে, কারণ আই এর জায়গায় কিন্তু আই আছে, তার মানে কোণের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কোণের মান কত? 0, ঠিক আছে, যার কারণে কোণের মান 0। তাহলে cos 0 ডিগ্রি মান 1, আর এগুলো যেহেতু একক ভেক্টর, তাহলে যার কারণে এই মানগুলো 1 করে। তাহলে এখন আমরা হচ্ছে এটা মিশাই দিয়ে হচ্ছে আমরা এবার ভেক্টরের প্রমাণটা করি। তাহলে এখানে সেম ভাবে দুইটি ভেক্টর রাশির ক্রস গুণফল যদি এদের মানদ্বয়ের গুণফল ও দিক কোসাইন, এই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে সাইন লিখব, গুণফল সমান হবে। কি লিখছি দেখো, যদি দুইটি ভেক্টর রাশির ক্রস গুণফল এই সংজ্ঞাটা কেমন লাগতেছে না? দুইটি ভেক্টর রাশির ক্রস গুণফল, এই যদি কথাটা হবে না, দেখো এদের কথাটা কেমন লাগতেছে। দেখো দুইটি ভেক্টর রাশির ক্রস গুণফল যদি এদের মানদ্বয়ের গুণফল ও কোসাইনের সমান গুণফলের সমান হবে, কেমন শোনা যাচ্ছে না? যদিটা হবে না। দেখো দুইটি ভেক্টর রাশির ক্রস গুণফল এদের মানদ্বয়ের গুণফল ও দিক কোসাইনের গুণফলের সমান হবে, এমন ঠিক আছে না? দেখো এটা কিন্তু আমি বানাই দিচ্ছি আমার মতো করে। তো এখানে কিন্তু লেখার কম বেশিগুলো তোমাদেরকে ধরতে হবে, প্লাস যখন তোমরা বানাতে যাবা তখন তোমরা বাংলাটা পড়বা যে তোমার বাংলা কথা ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো এখন ঠিক আছে, কিন্তু দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল এদের মানদ্বয়ের গুণফল ও দিক কোসাইনের গুণফলের সমান হবে। তাহলে এখন আমরা যেটা করব, এই যে দেখো ডটের পরিবর্তে আমরা ক্রস বসাবো, এবং আমরা সেম টু সেম ভাবে এখানেও মডুলাস, কিন্তু এখানে কি বসাবো? সাইন আলফা বসাবো। তবে এইটা হচ্ছে ভেক্টরের প্রমাণটা। এইটা কার প্রমাণটা? ভেক্টর বা ক্রস গুণনের প্রমাণটা। তাহলে ভেক্টর বা ক্রস গুণনের প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখানে ব্যবহার করি হলো ইটা। ভাই ইটাটা আবার কি জিনিস? ওই যে স্কেলারের ক্ষেত্রে কিন্তু কোনো দিক ছিল না, দিক ছিল কি? কোনো কিন্তু দিক ছিল না,
কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দিক হয়। তাহলে সেই ইটাটা এখানে আমরা মেনশন করে দেব যে এখানে ইটা দ্বারা দিক নির্দেশ করে। আশা করি এটা বুঝতে পারছো যে ইটাটা কি জিনিস। তাহলে এবার আসো, তাহলে এবার আমরা ওই সেম ভাবে আগের মতো করে লিখবো যে যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটি ভেক্টর রাশির মান ও তিনটি ভেক্টর রাশি এক্স ওয়াই জেড এর মান ও দিক নির্দেশ করে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো। তাহলে আমরা লিখতে পারি প্রথমে আই ক্রস জে, তাহলে আই ডট বা ক্রস, এখানে সমস্যা নেই, এখানে যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে, জে ইন্টু সাইন কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না, কারণ আই জে, তাহলে আই আর জে এর ডিস্টেন্স কত, 90 ডিগ্রি। তাহলে এখানেও কিন্তু সেম ভাবে তোমরা হচ্ছে এখানে চিত্র অঙ্কন করবা। হ্যাঁ, এখানেও কিন্তু সুন্দর করে এই চিত্রটা অবশ্যই পরীক্ষার হলে অঙ্কন করতে হবে। কিন্তু অনেকে আবার চিত্রটা অঙ্কন করবা না, কিন্তু এই ভুল করিও না ভাই, চিত্র লাগবে, হয়তো স্যার কিন্তু গোল্লা দিতে পারে, বুঝছো। তাহলে যে আই এর মধ্যে কোণের ডিস্টেন্স হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে কি বসবে, ইটা বসবে। তাহলে দেখো এবার যদি আমি গুণটুন করি, তাহলে এটা তো ভাইয়া একক ভেক্টর, 1 মান 1, আর এখানে সাইন 90 ডিগ্রি মান কত, 1। ইটাটা দেওয়ার দরকার নেই, তাও আমি দিলাম। এখন আই আর জে এই দুটো যদি আমি ক্রস গুণফল করি, তাহলে আই আর জে এর ক্রস গুণফলের অ্যান্সার কত হওয়া উচিত ছিল, কে হওয়া উচিত ছিল না, অ্যান্সার হওয়া উচিত ছিল কে। কিন্তু ভাইয়া এখানে তো আসছে হলো ইটা, এখানে আসছে কি ইটা। তাহলে এই ইটা দ্বারা কি বুঝায়, উপরে লিখে দিছি ইটা দ্বারা দিক বুঝায়। তাহলে দেখো আই এবং হচ্ছে জে এদের কিন্তু দিকটা হবে ঠিক এই যে পিছনে আছে না, যেটা পিছনে কি আছে, এই যে পিছনে টানতেছে, দেখো এই যে একজন ব্যক্তি এদেরকে টানতেছে, এই যে এদেরকে টানতেছে, কে টানতেছে, আই এবং জে কে। আই এবং জে এর যে দিক, টানার যে দিক, সেটা হচ্ছে কোন অক্ষ বরাবর, সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর যদি হয়, তাহলে ইটার মানটা কি হবে, ইটার মানটা হবে সুন্দর করে কে তার উপর ক্যাপ। এটা অনেকেই বোঝো নাই, তাই না? দেখো আবার বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ইটা দ্বারা দিক বুঝায়, আমাদের দেখতে হবে যে আই আর জের এদের দিকটা কোথায়। দিকটা দেখতেছি টানতেছে এইদিকে, অর্থাৎ জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষে কে আছে, কে আছে, তাহলে ইটার মানটা হবে কে আমাদের ক্যাপ। তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে এখনকার ক্যালকুলেশনে আমাদের অ্যান্সার আসবে কত, কে ক্যাপ। দেখো তো সবাই বুঝছো কিনা, এটা বুঝতে পারলে আমরা অনুরূপভাবে বাকিগুলো করতে পারবো। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো এগুলা, দেখো দেখো বুঝছো সবাই এটা? ওকে ওকে, তাহলে এখন আসো আমাদের এরপরে পালা হচ্ছে আবারও অনুরূপভাবে লিখবো আমরা, সেম টু সেম কাজ অনুরূপভাবে। দেখো এই প্রমাণটা কিন্তু আমাদের যে সামান্তরিকের আমরা প্রমাণটা করাবো ওইটার চেয়ে অনেক ইজি এই প্রমাণটা, ঠিক আছে। সো অনুরূপভাবে আমরা সেম টু সেম কি লিখতে পারি, আই জে গেছে, তাহলে এবার জে ইন্টু কে,
তাহলে জে ইন্টু হচ্ছে কে, তাহলে সাইন 90 ডিগ্রি, আরে সুর এগুলো কি লিখতেছি, তাহলে জে ইন্টু কে ইজ ইকুয়াল কি হবে আই, তারপরে কে ইন্টু আই ইজ ইকুয়াল কি হবে জে, এটা গেল। তাহলে আবার আমরা কি লিখতে পারি, আবার আমরা লিখতে পারি যে আই ক্রস আই, তাহলে আই ক্রস আই এর ক্ষেত্রে কি হবে, সাইন তোমার হচ্ছে 0 ডিগ্রি হবে না, এবার 0 ডিগ্রি হবে না, 0 ডিগ্রি হবে। আর ইটার মানটা একেবারে বসাই, তাহলে আই ক্রস আই, তাহলে আই ক্রস আই এর ক্ষেত্রে ইটার মানটা এখানে কিন্তু কোনো কিছু নাই, আমি যদি ইটার মানটা ইটাও দেই এখানে বসাই, তাহলে এখানে যেহেতু সাইন 0 ডিগ্রি মান, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত 0, তাহলে এটার অ্যান্সার কত 0। এখানে কি লিখছিলাম আমি, কই এখানে লেখা হয়নি না, তাহলে এখানে মনে রাখবে যে আই ক্রস আই এটার মান হচ্ছে কত 0। তাহলে আমরা সেম ভাবে আবার লিখবো অনুরূপ ভাবে জে ক্রস জে ইকুয়াল কে ক্রস কে 0, শেষ। তো এই হলো অ্যান্সার, 8 মার্কের অ্যান্সার, বুঝে শুনে করতে হবে। 8 মার্ক, এই 8 মার্ক না, 1 মার্কের জন্য অনেকে রিভার্ট খায় এই পরীক্ষায়। সো পরীক্ষা দিচ্ছেন, বুঝে শুনে দিয়েন, আজকে হাসতেছেন কালকে কিন্তু কাঁদবেন, মাথায় রাখেন, ঠিক আছে। কেন ঘুম ধরছে, ক্লাস কি পরে পাবো না, মনে হচ্ছে তো আপনাদের অনেকের ঘুম ধরছে, ঠিক আছে। মহিলা মানুষ এত বেশি প্যাক প্যাকায় কেন আমি বুঝি না, এবার দাও দেখি মেসেজ। বলছি না আমি কিছু কথা বলবো না, আমি সবার কমেন্ট দেখতেছি, কে কি করো না করো, আমি তোমাদেরকে গালিও দেবো না, কারণ তুমি আমার কোনো ক্ষতি করো নাই, বা ক্ষতি করলেও আমার কোনো যায় আসে না, ঠিক আছে। শুধু আমি চুপচাপ তোমাকে নীরবতায় আমার যতটুকু সাধ্য আমি করে দেবো, বাকিটা তো উপরওয়ালার কাজ। সো বলো, বুঝছো তো নাকি? আচ্ছা ঠিক আছে। সো এখন আসো আমরা তাহলে সামান্তরিকের প্রমাণটা করবো এবার, এটা বিষয় দিলাম। হ্যাঁ শুন, তোরা যদি লাইভ থেকে চলে যাস আমি কিন্তু ক্লাস বেশিক্ষণ নেবো না, বলে দিলাম। আর তোরা যদি লাইভে থাকিস তো নেবো, তোরা ভাববি যে আজকে ঘুমাই কালকে উঠবো, কিংবা না আর ক্লাস করার দরকার নাই, এগুলা কঠিন লাগতেছে, বা এগুলো পারবো সহজ, বা পরীক্ষার আগের দিন করব, ওই যে বললাম তাহলে ক্লাস নেবো না, কই থেকে করবা, যেহেতু সাজেশন দিছি বাকিটা তোমাদের দায়িত্ব নাকি। ভাইয়া বেসিক ইলেকট্রিসিটি মেগা ক্লাস চাই, অবশ্যই বেসিক ইলেকট্রিসিটি মেগা ক্লাস পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন তাহলে সামান্তরিকের প্রমাণটা করাই দিই। হ্যাঁ ইম্পর্টেন্ট একটা প্রমাণ এবং খুব ইজিলি ভাবে করাই দিচ্ছে। দেখেন প্রথমে সামান্তরিক একটা অঙ্কন করবেন, সামান্তরিক অঙ্কন করতে পারেন তো নাকি, আমি কিচ্ছু বলবো না। দেখো প্রমাণে আমি কোনো কিছু সাধারণত বলি না, প্রমাণ আমরা তৈরি করব, কি কও? এই যে এভাবে সামান্তরিক আগে অঙ্কন করা শিখে নিবা, এ বি সি ডি আর হচ্ছে কি ই, পারবা না? তারপরে এখানে একটা কি দিবা, আচ্ছা দিয়ে দিই, এখানে একটা আমরা লম্বা করে একটা টান দেবো, পারবা না এভাবে অঙ্কন করতে? যেভাবে পারবো। এবার আমরা নাম দেবো, এইটার নাম মনে করো আর পি, আর এটার নাম হচ্ছে কিউ, পারবা না? এভাবে নাম দিবা। তাহলে সামান্তরিকের আমরা জানি কিন্তু এইটা বাহু আর এইটা বাহু কি হয়, সেম হয়, আবার এইটা বাহু সেম হয়। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে মেইন কাজ হচ্ছে এই যে আর বের করতে হবে, আর এর মান কত বের করতে হবে। তাহলে আর এর মান বের করার জন্য কি করতে হবে এখন দেখো, আমি এখানে সামান্তরিকের বাংলা কথাটা পরে লিখবো, সবার শেষে লেখে বুঝাই দেবো, আগে প্রমাণটা করাই দিই কারণ তোদের তাল বেশি। দেখ আমরা প্রথমত এখানে যেটা দেখতে পাচ্ছি এই সামান্তরিকে, আমরা কিন্তু এখানে একটা এক্সট্রা ভাবে এই কাজটা করছিলাম, দেখো আমি মিশাই দিছি এক্সট্রা ভাবে, কিন্তু আমরা এই যে এখানে একটা লম্ব অঙ্কন করছি, সেই লম্ব দিয়ে আমি এখানে একটা কিন্তু সমকোণ তৈরি করছি। তাহলে যে সমকোণটা তৈরি করছি এখানে কিন্তু ওই সমকোণটা হচ্ছে বিডিই, দেখো বিডিই এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এত সমকোণী ত্রিভুজে, তাহলে এত সমকোণী ত্রিভুজে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। দেখ তো দেখতে পাচ্ছিস কি না, দেখ এই যে ভূমি আমরা কিন্তু নর্মালি ভাই এই যে এগুলো জানি, এগুলো নর্মাল বিষয় না।
তাহলে এটা অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার বিডি স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। এটা তো আর তোকে বুঝিয়ে দিতে হবে না, ঠিক আছে ভাই, বুঝিয়ে দিয়েন না। তারপরে কি হবে, তারপরে দেখো এই বিডির যে মান, বিডির মান কত, বিডির মান কিন্তু শুধু আর, অনেকেই ভুল করে এখানে ফির আর এর উপর একটা কি দেয়, তীর দেয়। তীর যখনই দিবা তখন এটার অর্থ হচ্ছে দিক বুঝে, কিন্তু আমি বের করব শুধু আর, অর্থাৎ আর এর মান না, আর এর দিক না, আর এর মান বের করব। তাহলে শুধু আর লিখবো। আর লেখার পরেই দেখো বিই, তাহলে বিই মানে কি বিসি প্লাস সি স্কোয়ার প্লাস ডি উপর স্কোয়ার। তাহলে এখন এই যে বিসির মান কত দেখো তো, পি না, তাহলে পি দিলাম, কিন্তু সি এর মান জানি না, আবার ডি এর মানও জানি না, না জানলে কি হবে, মানটা আমাকে বের করতে হবে। তো বের করার জন্য আবার আমরা একটা কাজ করব, কি কাজ, এই যে একটা দেখো আরো একটা ছোট্ট, কিন্তু এই যে ছোট্ট সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের নাম হচ্ছে সিডিই। তাহলে সিডিই এ, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ সিডিই এ, তাহলে সিডিই এ আমরা জানি যে অতিভুজ হচ্ছে সিডি স্কোয়ার আর লম্ব হচ্ছে ডি স্কোয়ার প্লাস, এটা লেখা যাবে না, এটা এরকম করবো না, আমরা এটা করব যে মনে করো সাপোজ ডি বের করতে হবে, কি বের করতে হবে, ডি। তাহলে ডি বের করতে গেলে আমাদের লাগবে হলো সাইন, এটাকে আমরা যদি থিটা ধরি, আর আমরা এই কোণটাকে আমরা থিটা বলতে পারি, আর হচ্ছে এই ছোট্ট যে কোণটা আছে এটা আলফা ধরলাম। তো এই যে সাইন থিটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই কি অতিভুজ না, তাহলে লম্ব হচ্ছে কি ডিই আর অতিভুজ হচ্ছে সিডি। তাহলে এখান থেকে কিন্তু আমি ইজিলি এই যে দেখো ডি এর মানটা বের করতে পারছি, তাহলে সিডি ইন্টু কত সাইন থিটা। আবার মজার ব্যাপার হচ্ছে এই সিডির কিন্তু একটা মান জানি, সিডির মান জানি, কিন্তু এই যে দেখো সিডি আমি বলছি যে এই বাহুটা ইকুয়াল হচ্ছে এই বাহুতে, তাহলে সিডির মান কত হবে, কিউ সাইন থিটা। আবার বুঝিয়ে বলতেছি, দেখো আমাদের এখানে তো এইগুলা বুঝছি যে এইটা এভাবে এইটা এইভাবে, কিন্তু এখানে ডি এর মানটা জানি না। তো ডি এর মানটা বের করার জন্য আমাকে এই ছোট ত্রিভুজের সাহায্য নিতে হবে। তো ছোট ত্রিভুজ সিডিই এ সাইন থিটা ইজ ইকুয়াল কি জানি, এই যে লম্ব ডিই লম্ব ভাগ হচ্ছে অতিভুজ সিডি। তারপর আবার কি দেখতেছি, তারপর আবার দেখতেছি যে এই যে সিডি যেটা আছে, এই সিডির যে মানটা, এই যে সিডির মানটা, সেই মানটা কিন্তু কিউ, কারণ সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুগুলো সমান হয়। তো এরপরে আবারও আমরা সেম ভাবে যদি কস থিটা ব্যবহার করি, কস থিটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভূমি, এই যে ভূমি অর্থাৎ সি ভাগ হচ্ছে আবার কি লিখতে পারি অতিভুজ কি সিডি। তাহলে সেম টু সেম ভাবে আমরা কি লিখতে পারি বলো দেখি, সি ইকুয়াল সিডি ইন্টু কি কস থিটা। তাহলে সিডির মান হচ্ছে কিউ কস থিটা। তাহলে আমরা একটা বের করলাম, এই যে আর একটা বের করলাম, আশা করি নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে আমরা বের করলাম ডি এর মান, আর একটা বের করলাম কার মান, সি এর মান, ঠিক আছে, বুঝছো, দেখো ওকে। তাহলে এখন আমরা হচ্ছে এই যে মানগুলো আছে, যেটা একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে সি, সেই মানগুলো আমরা এখানে বসাই দেবো নর্মালি। তাহলে আমরা যদি এখন মানটা বসাই দিই, তার আগে আমরা একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে আমরা সূত্র যেটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সূত্র কি দেখো, যে এখানে হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস হচ্ছে 2p ইন্টু সি ইন্টু হচ্ছে সি প্লাস হচ্ছে সি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতেছি এখানে, প্লাস হচ্ছে এখানে যা আছে তাই। তাহলে এখন আসো মান বসাই। তাহলে এখন আমরা দেখো তো এখানে সি এর মান কত পাইছি, সি এর মান কিউ কস থিটা প্লাস এই ডি এর মান কত পাইছি, কিউ সাইন থিটা। কিন্তু যেহেতু ডি এর উপর স্কোয়ার আছে, তাহলে দেখো তো এই কিউ সাইন থিটা আমি যদি এখানে একটা স্কোয়ার দিই, তাহলে কিউ এর উপর স্কোয়ার যাবে, সাইনের উপর স্কোয়ার যাবে না, কারণ দুটা জিনিস আছে, কিউ আবার সাইন। তাহলে স্কোয়ার দিলে কিউ এর উপর স্কোয়ার আবার সাইনের উপর স্কোয়ার, ঠিক আছে। তাইলে দেখো যে আমরা কিন্তু এখন মোটামুটি মানটা বসাই দিছি। এইবার আমরা জাস্ট একটা কমন নেব, প্রমাণটা প্রায় শেষ, শুধু আমরা এখান থেকে একটা কমন নেব। দেখো তো এখানে মনে হয় কোনো একটা মান বসাই নেই, এই যে দেখো আমরা সি এর মানটা এখানে বসাই নেই, এই মানটা একটু বসাই দিই। দেখো এখানে একটা মান বসানো নেই, সেটা হলো সি এর মান। তো সি এর মান কত দেওয়া আছে, কিউ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার থিটা হবে, প্লাস এইবার ডি এর যে মান কত দেওয়া আছে, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার ঠিক আছে, তাহলে এইবার কিন্তু কমন নেব। দেখো তাহলে পি স্কোয়ার 2p কিউ কস থিটা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, যদি আমি এখান থেকে কমন নেই, এখানেও কিউ এখানেও কিউ, তাহলে এখান থেকে থাকে হলো কজ স্কোয়ার প্লাস হচ্ছে
সাইন স্কোয়ার। ঠিক আছে, আমি একটু নিচে আরেকটু নিয়ে যাই যাতে করে একেবারে নিচেই প্রমাণটা শেষ করে দেওয়া যায়। দেখো দেখো তাহলে এখন আমরা জানি কিন্তু যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি না যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1। তাহলে যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি না যে 2p³ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, বলতে পারি না। তাহলে এটাই কিন্তু আমাদের মোটামুটি কিন্তু আমাদের প্রমাণটা। এখানে স্কোয়ার হবে, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, আবার এখানেও কি হবে আর এর উপর স্কোয়ার। এই দেখো বিডি স্কোয়ার, তাহলে বিডির মান আর, তাহলে আর এর উপর স্কোয়ার, আর এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে ডিরেক্ট শুধু আর লিখবো। আর লেখার পর আমরা হচ্ছে এই যে রুটটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার রুটটা একটু বাঁকা হয়েছে। তাহলে এইটা যদি তুমি করতে পারো এতটুকু, তাহলে কিন্তু এখানে 4 মার্ক পেয়ে যাবা, এতটুকু করতে পারলেই। এরপরে লাস্ট কাজ হচ্ছে শুধু দিক নির্ণয়, দিক নির্ণয়। আর দিক নির্ণয়টাও খুবই ইজি, দিক নির্ণয়টাও খুবই ইজি। দিক নির্ণয়ের জন্য আমরা শুধু ট্যান থিটা ব্যবহার করব। এই যে বিডিই ত্রিভুজ বিডিই, এই বড় ত্রিভুজ বিডিই, তাহলে বিডিই এর ট্যান থিটা ইকুয়াল কি হবে, লম্ব হচ্ছে ডি আর ভূমি হচ্ছে তোমার বিই। এটা কিন্তু একটু মনে রাখবা, আমরা বড় ত্রিভুজ থেকে দিক নির্ণয় করব। এবং এই যে এখানে থিটা ব্যবহার করছি না, এই থিটাটা কিন্তু আমার ব্যবহার করা ঠিক হয়নি। এখানে হবে তোমার থিটাটা, এখানে হবে তোমার এই যে কোণটা, অর্থাৎ আলফা হবে। কিন্তু এটা কিন্তু একটু মাথায় রাখবে, এখানে থিটা আর এই আলফা দুটো আকাশ পাতাল তফাৎ। এখানে ভালো করে দেখো তুমি, এতটুকু যে কোণটা এটাকে বলা হয় আলফা, আর এখানে যেটা আছে সেটা হলো পুরা কোণ, এখান থেকে এতটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু কোণটাকে বলা হচ্ছে থিটা পুরোটাই। তাহলে আমরা বের করব হচ্ছে এইটার দিক, অর্থাৎ এই বিডি রেখাটা কতদূর পর্যন্ত মানে কোন দিকে বাঁকে আছে। তো তাহলে এখান থেকে এতটুকু কোণ লাগবে, তাহলে আমার কি হবে ট্যান আলফা। তাহলে এবার আসো আমরা এখানে এই যে ডি এর যে মানটা বের করছি এখানে কত, সেটা বসাইলাম। এই যে ডি এর মান, এই যে ডিই, ডি এর মান কত কিউ সাইন থিটা। আর বি এর যে মান, বি মানে কি বিসি প্লাস সি, তাহলে বিসি প্লাস হচ্ছে কত সিই। তাহলে বিসি প্লাস যদি সি হয়, তাহলে এখন শুধু একটু মান বসাই দিই, কিউ সাইন থিটা, বিসির মান কত পি প্লাস কিউ কস থিটা। দেখ এখান থেকে শুরু শেষ। এটা আমি স্টুডেন্টদেরকে করানোর আগে কখনোই দেখি না। কারণ কি, কারণ এটা আমি সেভাবে মুখস্থ করছি বা সেভাবেই মনে রাখার টেকনিক মানে মনে রাখছি যে আমাকে মানে কোনোভাবে বের করতে হবে এই বিডির মানটা, এত কাজ। আর এখানে কোণ হচ্ছে ট্যান থিটা, তোমরা শুধু মনে রাখবে যে এখানে তোমরা বিডির মানটা বের করবা কোনোভাবে। তো বিডির মান বের করার নর্মাল প্রসেস, এগুলো তো নর্মাল ম্যাথ, নর্মাল ম্যাথ যেভাবে করো সেভাবে। এখানে তো না কোনো নতুন সূত্র আছে না কোনো অন্য কোনো কারসাজি আছে, যা তোমরা আগে করছো সেগুলোই। তো সবাই বলো যে এটা বুঝছো কিনা, বলো সবাই এটা বুঝছো কিনা একটু বলবা। পিভি ইকুয়াল এনআরটিটা আরো সহজ। হ্যাঁ, পিভি ইকুয়াল এনআরটি সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি প্রমাণ হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। বলো এটা 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 ক্লিয়ার, ক্লিয়ার আছে কিনা একটু জানাও। লাস্টের লাইনটা বুঝাই দেবো, দেখেন আমি রিপিট করতেছি তাহলে আরেকবার। তাহলে আমরা এখানে বিডি, বিডির যে মান সেটা কত আর, তাহলে বিডির মান যদি আর হয়, তাহলে আমরা কিন্তু নর্মালি এখানে দেখো একটা সূত্র অ্যাপ্লাই করেছি। সেটা কি, সেটা হচ্ছে যে আমি কি মিশিয়ে দিয়েছিলাম, আমি উপরের লাইন কয়েকটা মানে মিশাই দিছি আমি উপরে। অর্থাৎ অতিভুজ স্কোয়ার, আমরা যে সূত্র জানি অতিভুজ স্কোয়ার সূত্র, এই যে অতিভুজ বিডি স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার, ভূমি কোনটা এই যে ডি, বি বি এর উপরে স্কোয়ার, আবার লম্ব কোনটা এই যে ডি। আমরা কিন্তু এখানে লিখছিলাম যে বি ডিই এ, মানে বিডিই ত্রিভুজে এইটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এই বি এর যে মান সেটা আমরা কত লিখতে পারি, এই যে বিসি, বিসি যোগ হচ্ছে সি লিখলাম, আবার ডি স্কোয়ার
কিন্তু আমরা এই দেখো সি আর হচ্ছে ডি এর মান জানি না, তাহলে সি আর ডি এর যে মানটা সেটা আমি এই যে ছোট ত্রিভুজটা আছে না, এই যে ছোট ত্রিভুজ, এই যে এতটুকু ত্রিভুজ, এখান থেকে বের করার চেষ্টা করতেছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা মানে কি, ভূমি ভাগ লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কত, এই যে ডি আর ই, এটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ কত, এই সিডি। তাহলে এখন আমরা এই যে ডি যেহেতু মান দরকার, আমার মান কার দরকার, ডি, তাহলে ডি ইকুয়াল কি লেখা যায়, সিডি ইন্টু সাইন থিটা। তাহলে সিডি ইন্টু সাইন থিটা। এখন সিডির মান কত, সিডির যে মান এই যে সি আর ডি, এই সিডির মান আর এই যে এ বির মান দুটো কি একই না, কারণ আমার বলে দিছে এই বাহু আর এই বাহু সমান। তাহলে সিডির মান কত হবে, কিউ হবে, যার কারণে এখানে কিউ সাইন থিটা। তাহলে সেম ভাবে আবার যদি কস থিটা ইকুয়াল লিখি, তাহলে ভূমি ভাগ কত, লম্ব, তাহলে ভূমি হচ্ছে সি আর লম্ব হচ্ছে সিডি। তাহলে লম্বর যে মান, সিডির যে মান সেটা কত, কিউ, তাহলে কিউ ইন্টু কি হবে, কস থিটা। কারণ এই যে সিটা ওকে এখানে লিখলাম আর সিডিটা তো ওইখানে ভাগ আকারে আছে, ভাগটা এখানে এসে গুণ হবে না, সেই জন্য এখানে সিডির মানটা একেবারে বসাইছি কিউ। তাহলে যে সির মান আর ডির মান বের করলাম সেই মানগুলো এখানে বসাইছি। দেখো প্রথমে যেহেতু এটা একটা সূত্র a প্লাস বি অল স্কয়ার সূত্র, তাহলে আমি কি লিখছি, সূত্র বসাইছি। দেখো মানগুলো বসাইছি এখানে, দেখো মানগুলো পি বসাইছি, আর এটার মান জানি না, এটার মানও জানি না। তারপরে সূত্র কি বসাইছি, এ স্কোয়ার প্লাস 2ab, এই যে এইটা এ আর এটা বি, তাহলে 2ab প্লাস হচ্ছে এই যে বি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে ডি। এখন আসো এই সির যে মানটা, সির মান কত, এই যে বের করছি আমরা এখানে কত, কিউ কস থিটা। তাহলে এই যে সির যে মান কিউ কই গেল, এই যে কিউ কস থিটা, যেহেতু সি এর উপর স্কোয়ার আছে সেজন্য এদের উপর স্কোয়ার দিছি। আর ডি এর মানটা হচ্ছে কই গেল, এই যে নিচে কিউ সাইন থিটা। তাহলে যেহেতু ডি এর উপর স্কোয়ার আছে সেজন্য এখানে স্কোয়ার দিছি। তারপরে এখানে এই যে দেখো যা আছে তাই আছে, পি আছে পি আছে, তারপর 2pq cos থিটা আছে, শুধু এখান থেকে আমি কিউ স্কোয়ার কমন নিচ্ছি, কারণ এখানেও কিউ আবার নিচেও কিউ। তাহলে কিউ আর কিউ যদি কমন নিই আমি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে এই যে 1। আমি এখানে লিখে দিছি যে cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান 1। তাহলে 1 হলে তো এটা লেখার দরকার নেই, তাহলে কিউ স্কোয়ার, এই যে এটা হলো প্রমাণ। আর এখানে যে আর এর উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে গিয়ে রুট হয়েছে, কারণ এই যে দেখো এগুলো আর, এই যে বিডি ইকুয়াল লিখছি না আমরা, তাহলে সবগুলো আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার, এই স্কোয়ারটা এদিকে গিয়ে রুট হয়েছে। তারপরে এখানে যেটা করছি ট্যান থিটা ইকুয়াল কি লেখা যায়, লম্ব ভাগ কি ভূমি। তাহলে লম্ব হচ্ছে কি ডিই আর ভূমি হচ্ছে কি বিই, কারণ এই ত্রিভুজটা দেখো বড় ত্রিভুজ নিয়ে কাজ করতেছে, এই যে বড়, তাহলে বড় ত্রিভুজের লম্ব এতটুকু আর ভূমি এত বড়, তাহলে দেখো বিই। তাহলে আমরা ডি এর যে মানটা জানি কত, সেটা কিউ কই গেল রে, এই যে কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। এই যে সি এর যে মান, বিসির মানটা আমরা জানি যে বি আর সি, এই বিসির মান হচ্ছে পি আর এখানে সি এর মান হচ্ছে কত, কিউ কস থিটা। আশা করি বুঝতে পারছো, আর কোনো বলতে হবে না, ঠিক আছে। এখন তোমাদের মাঝে একটা বিষয় আমি বলে দিই এখানে, যে এই যে সূত্রটা আছে লাস্টের দিকে, যে দিকের সূত্রটা, হ্যাঁ এই দিকের সূত্রটা মূলত আমাদেরকে মানে অন্য যদি কোনো অঙ্ক থাকে আর কি, অঙ্ক আসে, তাহলে অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে থাকে না যে দিকের সূত্র কি হবে, তখন আমরা এই দিকের সূত্রটাকে এইভাবে মনে রাখতে পারি যে দেখো tan আলফা ইজ ইকুয়াল, সব কিছু সেম টু সেম থাকবে, তবে আমরা এখানে একটাতে আছে হলো তোমার এই যে দেখো সাইন থিটা বসবে, আরেকটাতে পি প্লাস নিচে কিন্তু কস থিটা বসবে। দেখো এখন প্রশ্ন হতে পারে যে এখানে কস হবে নাকি এখানে সাইন হবে, এই জায়গাতে কিন্তু স্টুডেন্টের মাঝে কনফিউশন হতে পারে, আমার নিজেরও কনফিউশন হয়। তো তখন আমি চিন্তা করলাম যে ট্যান মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। তাহলে সাইন থিটা বাই যদি কস থিটা হয়, তাহলে সাইনটা এই যে উপরে থাকবে আর কস থিটা তাহলে নিচে থাকবে, তখনই কিন্তু এটা আমার মনে থাকে বেশি, যে সাইনটা অবশ্যই উপরে থাকবে আর কসটা অবশ্যই নিচে থাকবে। তাহলে এটা মনে রাখবে যে কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। তাইলে আমাদের এই প্রমাণটা শেষ। এখন বাংলা লেখার যে বিষয়টা আছে, বাংলা লেখার বিষয়টা তোমরা এই ত্রিভুজ দেখেই বলতে পারো, আমি দেখে বলতেছি, ঠিক আছে। তোমরা চাইলে পরবর্তীতে নোট আছে, নোট থেকে মুখস্থ করে নিতে পারো। তবে দেখে কিভাবে বলা যায় আমি বলি, যে কোনো একটি সামান্তরিকের বিন্দু হতে বা কোনো বিন্দু হতে, সামান্তরিকের কোনো বিন্দু হতে দুইটি সন্নিহিত বাহু, দেখো দুইটা সন্নিহিত বাহু, কোনো একটা সামান্তরিকের বিন্দু হতে দুইটি এই যে সন্নিহিত বাহু, দুইটি সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টর রাশির, যদি দুইটি কি এই যে ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, আমরা এখানে ধরে নিলাম যে এইটা একটা মান পি এবং এটা একটা দিক
আবার এটা একটা মান কিউ এবং এইটা একটা দিক নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণের যদি সামান্তরিকের একটি বিন্দু হতে দুইটি সন্নিহিত বাহু এর ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই হবে ওই রাশি দুইটির মান ও দিক, বা ওই ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। ওই ভেক্টর দুটি কি মান ও দিক নির্দেশ করে, সেই মান ও দিক নির্দেশ করবে হলো এই আর। এটাই, এতটুকুই। যে আমি আবার রিপিট করতেছি, যে যদি কোনো সামান্তরিকের বিন্দু হতে দুইটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই হবে সেই ভেক্টর রাশি দুইটির মান ও দিক। শেষ। এই হলো আমাদের সামান্তরিক, আর এখানে মূলত আমাদের লম্বাট করতে হয়। এভাবে মুখে মুখে বলতে পারো, কিংবা তোমরা চাইলে মুখস্থ করতে পারো। ঠিক আছে। ঠিক আছে রে, ঠিক আছে। সবাই বুঝছো এখন? ক্লিয়ার? এখন পিভি ইকুয়াল এনআরটি চাচ্ছ? এখন তো তোমরা দেখি লাইভে নাই, কি বলবো আর, 11:40 বাজে, 12টার সময় তো লাইভে থাকবে না আর। এখন বলো ভাই, শোনো, আমি তোমাদেরকে দুটো অপশন দিতে পারি, সাজেশন দিয়ে দিছি না? সাজেশন দিয়ে দিচ্ছি। এখন তোমার চাইলে ক্লাসটা শেষ করে দিতে পারো, যে ভাই শেষ করে দেন, আমরা ইউটিউবে আছে ভিডিও, আমরা ইউটিউবের ভিডিও দেখে করে নেবো, কোনো সমস্যা নেই, করে নিতে পারো। সব ক্লাসে পাওয়া, ফ্রিতেই পাবা, কোনো সমস্যা নেই। তুমি চাইলে তোমাদের নিজেদের সময় অনুযায়ী করতে পারো। আবার যদি আমার সামনে এখন লাইভে আসো, আমি কিন্তু লাইভে অনেক কথা বলবো, কেউ বুঝবে না, আবার বুঝাবো, এভাবে কিন্তু চলবে। তুমি চাইলে এখন রেকর্ড ক্লাসও দেখতে পারো, লাইভটা শেষ করতে পারো। ঠিক আছে, যেহেতু সাজেশন দিয়ে দিছে আর কি, যেহেতু অলরেডি দুটো প্রমাণ করছি, ইনশাল্লাহ একটা থাকবে এই দুটোর মধ্যে, 8 মার্ক আছে। আবার পিভি ইকুয়াল এনআরটি, এই পিভি ইকুয়াল এনআরটি এটা খুব ইজি প্রমাণ একটা। ঠিক আছে, তো এটা তুমি সার্চ করলে আমার ইউটিউবে দেখবে যে আছে ক্লাস। এটা কিন্তু কেমিস্ট্রির প্রমাণ, এটা কিন্তু ফিজিক্সে খুব একটা আসে না, বাট এখন আসে ইদানিং। তো এটা কেমিস্ট্রির প্রমাণ। তোমরা হচ্ছে কেমিস্ট্রি ক্লাসটা আমার দেখবা, কেমিস্ট্রি 3য় অধ্যায়ের ক্লাস তোমার সার্চ করবে, কেমিস্ট্রি 3য় অধ্যায় নীরব ভাইয়া বা কারিগরি পাঠশালা, তাহলে ইনশাল্লাহ পিভি ইকুয়াল এনআরটিটা পাবা। আর বাদ বাকি যেগুলো দিয়েছি ওগুলোর ফ্রি ক্লাস আছে, ওগুলো আমি লিঙ্কটা দিয়ে দেবো, প্লাস হচ্ছে হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোটটাও দিয়ে দেবো। তোমরা যদি কেউ পারো মুখস্থ করবা, কেউ পারলে বুঝে বুঝে করবা। এখন কি করবা বলো? আট অধ্যায় অলরেডি করাইছি ভাইয়া, আমি 8 অধ্যায়ের লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, পিভি ইকুয়াল এনআরটি দেবো, দেখো শেষ করে দিই, পিভি ইকুয়াল এনআরটি দিয়ে শেষ করে দিই। দেখো, তো পিভি ইকুয়াল এনআরটি হচ্ছে আমাদের মূলত বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর 3টা সূত্রের সমন্বয়। কয়টা সূত্র? 3টা সূত্র, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো। তো আমি এখানে বেশি বিস্তারিত কথা বলবো না, যখন তোমরা কেমিস্ট্রি পাবো তখন কেমিস্ট্রিতে বিস্তারিত জানবা, তো ফিজিক্স জানার দরকার নেই। তো আমরা এই প্রমাণটা আমি খুব ইজিলি করাই দিই প্রথমে, বেশি সময় নেব না। তবে এটা নোট আছে, সেই নোটটা দেখে তোমরা আরো বিস্তারিতভাবে লিখবা। তো এখানে বয়েল, কি বললাম? বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো। এই যে 3 জনের সূত্র আছে। হ্যাঁ, বয়েলের সূত্র, এখানে সূত্র লিখি, সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে যে স্থির মাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা অনেকে বুঝিসে নাই কি করছি, তাই না? দেখ আমি বুঝাই বলি। স্থির তাপমাত্রা, মনে করে একটা রুম আছে তোর কাছে, এই রুমের তাপমাত্রা স্থির থাকবে, এবং এই রুমে এরকম 3টা বেলুন থাকবে, বড় বড় 3টা বেলুন নিলাম। তো এই রুমের টেম্পারেচার স্থির থাকবে, এবং এই রুমে বেলুন থাকবে 3টা মনে কর, এবং ওই বেলুনের ভিতরে গ্যাস আছে, কি আছে? গ্যাস। এবং এই গ্যাসগুলোর ভরও সেম, এখানেও যে 1 কেজির ভর আছে, আবার এই বেলুনে 1 কেজির ভর আছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে 3টা বেলুনের আকৃতি কেন জানি ভাইয়া ভিন্ন ভিন্ন।
এটার কারণ কি দেখো, এই কারণটা আমি এখানে উল্লেখ করছি। বয়েল বলতেছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, মানে এই যে আকৃতিটা আয়তন, এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। মানে চাপ তুমি যত দিবা, চাপ যদি মনে করো তুমি বাড়াও, ধরো চাপ এই প্রেশার, এই মনে করো এই ছোট বেলুনটা, তোমার কি মনে হয় এই ছোট বেলুনটার উপর প্রেশার কতটুকু পড়ছে? বেশি না কম? অবশ্যই বেশি পড়ছে। আমি যদি প্রেশার বেশি না দেই, বেলুনটা কি ছোট হবে? তার মানে বেলুনে প্রেশার আমি কি দিছি? প্রেশার আমি বেশি দিছি, কিন্তু বেলুনটা কি গেছে? কমে গেছে, কম পাইছি। তার মানে বেশি কম ব্যস্তানুপাতিক হবে না সমানুপাতিক হবে? সমানুপাতিক হবে। যদি বেশি দেই আবার কমে যায়, তাহলে অবস্থায় কি এটা ব্যস্তানুপাতিক। আর যদি বেশি দিলে আবার বেশি হয়, তাহলে এটা সমানুপাতিক। সেটাই বলা হয়েছে এখানে। আবার দেখো যে আমি যদি মনে করো এই বড় বেলুনটাতে, এই বড় বেলুনটাতে চাপ কম দিই, এই যে চাপের পরিমাণ খুব কম দিলাম, তাহলে বড় বেলুনের আয়তনটা বেশি হবে না কম হবে রে? আমি চাপ কম দিছি কিন্তু বেলুনে প্রেশার ঠিকই আছে ভেতরে, কিন্তু তাহলে এরকম করে ফুলে উঠবে না, তার মানে আয়তন বেড়ে যাবে না। সেটা এখানে বলা হয়েছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত যে চাপ আছে সেটা কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এটাকে যদি এভাবে লিখি যে চাপটা যদি আমার কি হয়, পি হয়, চাপটা যদি পি হয় আর আয়তন যদি ভি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি ব্যস্তানুপাতিক হিসেবে 1/p, মানে একটা আরেকটার বিপরীত। এইটা এইটার কি বিপরীত। শেষ। এইটা হলো বয়েলের সূত্র। ঠিক আছে, এটার পরবর্তীতে আরো ইয়া হবে, সমস্যা নেই, একটু পরে লিখে দেবো। তো এরপর চার্জের সূত্রটাও সেম, শুধু এখানে হবে তোমার স্থির চাপে। স্থির কি চাপে। দেখো এই জিনিস দুটা স্টুডেন্টের মাঝে কনফিউশন হয়। একটা হলো যে ভাই কখন তাপমাত্রা হবে আর কখন তোমার হচ্ছে চাপ হবে। একটা মিনিট, আমার ফোনে চার্জ নেই। এই জিনিসটা একটু স্টুডেন্টের মাঝে কি হয়, গন্ডগোল হয় যে কখন তাপমাত্রা আর কখন তোমার চাপ হবে। ওকে, তাহলে দেখো যে যখন তুমি কথাটা দেখবে, চতে চাপ আর বতে কি বয়েল, মানে কি গরম জাতীয় কিছু তাপমাত্রা, এইভাবে মনে রাখবে। শেষ। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কিভাবে ভাইয়া? আবার একটা রুম, আবার 3টে বেলুন, দেখ কি লিখছি, স্থির চাপ, এই রুমের চাপ স্থির, কিন্তু টেম্পারেচার বাড়তে কমতে পারে, কোনো সমস্যা নেই, ভরও স্থির। বলছে কি কোনো গ্যাসের আয়তন এর যে তাপমাত্রাটা সেটা সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক হচ্ছে টি। কেমনে হয় একটু দেখান ভাইয়া। দেখো আমরা যদি মনে করো সাপোজ এই বেলুনের ভেতরে যে গ্যাসটা আছে, এই গ্যাসের তাপমাত্রাটা আমি কমাই দিছি, বেলুনের তাপমাত্রা কমাই দিছি, বেলুনটা কিন্তু ছোট হবে। আবার দেখো এই বেলুনের তাপমাত্রা বাড়াই দিছি, এই বেলুনটা কিন্তু অটোমেটিকলি বড় হবে। কেন ভাইয়া? কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে বেলুনের ভেতরে যে গ্যাস আছে সেটা ছোটাছটির পরিমাণও বৃদ্ধি পাবে না কম হবে? ছোটাছটির পরিমাণও বৃদ্ধি পাবে, পাবে কি না? অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে ছোটাছটির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে বেলুনও কি করে ফুলে যাবে। তার মানে এখানে যদি তাপ বেশি হয় তাহলে আয়তনও বেশি হবে। তার মানে বেশি বেশি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। সেই জন্য বলছি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর ক্যালভিন তাপমাত্রা সমানুপাতিক। ক্যালভিন কেন বলছি? কারণ এককটা ক্যালভিনে ধরা হয়, সেলসিয়াসে ধরা হয় না, কিংবা ফারেনহাইটে ধরা হয় না। তো এই হলো বিষয়। তাহলে লাস্ট অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা কি? এই 3টা সমন্বয় আর কি, মানে 2টা সমন্বয়। এখানে মূলত তোমার স্থির তাপ থাকবে, স্থির তাপ ও চাপে নির্দিষ্ট ভরের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এই হলো প্রমাণ, মানে সূত্র। স্থির তাপ ও চাপে নির্দিষ্ট ভরের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এটার অর্থ হচ্ছে খুব সিম্পল। তোমার কাছে দুইটা মনে করো একই পাত্রে আছে, দুইটা পাত্রে মনে করো তোমার 10 অণু করে গ্যাস আছে। তো
তুমি যদি সাপোজ ধরো এই পাত্রকে অর্ধেক করছো, তাহলে অর্ধেক করলে এখানে 5 অণু হবে না, তাহলে এই পাত্রকেও যদি অর্ধেক করে এখানে 5 অণু হবে। বিষয়টা হচ্ছে এইটাই, এতটুকুই, এটাই বলছে। তাহলে এখানে কি লিখছি, সমানুপাতিক লিখছি না কি লিখছি রে? স্থির তাপে ও চাপে নির্দিষ্ট ভরের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এটার অর্থ হচ্ছে যে তোমার ভি ইকুয়াল এন, মানে ভি সমানুপাতিক এন হবে, এতটুকুই। তাহলে এই তিনটা সূত্র তোমাদেরকে বাংলায় মুখস্থ করতে হবে। বাংলায় মুখস্থ করার পর এবার লিখতে হবে যে ধরি ভিডিও কি কেটে গেছে নাকি? ধরি তাপমাত্রা টি, আয়তন ভি, তারপরে চাপ পি, তাই না? আর কি আছে? তারপরে হচ্ছে তোমার অণু এন হলে বয়েল, চার্লস, তারপর আর কি আছে? বয়েল, চার্লস, আর আছে তোমার অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে বাংলা রূপ, তাহলে এটাকে আমরা কি করব? হিন্দিতে রূপান্তর করবো নাকি? হিন্দিতে না ভাই, এই যে বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র কি হবে বলো দেখি? ভি ব্যস্তানুপাতিক 1/p, এটাকে 1 নম্বর দিবা। তারপর সেম ভাবে এবার লিখবা চার্লসের সূত্র কি হবে? ভি সমানুপাতিক কি হবে? টি। তারপরে দিবা অ্যাভোগাড্রো, তাহলে অ্যাভোগাড্রো ভি সমানুপাতিক এন, তিনটা দিলা। তাহলে এখন এবার কি করতে হবে আমাদের? মিশাই দিয়ে তোমার পরে নোট করে নিও। দেখো তাহলে আমরা এখন হচ্ছে 1 2 3 নং হতে, তোমরা শোনো এগুলো লেখা কিন্তু সুন্দর ফাঁকা করে লিখতে হবে, বুঝছো? তুমি যদি এরকম ঘিসি করে এক পৃষ্ঠা শেষ করে দাও, এটা কিন্তু রচনা হইলো না। রচনায় কিন্তু ওই 8-এর মধ্যে 5 পাবা। তো তোমাকে এই রচনা মিনিমাম কয় পৃষ্ঠা লিখতে হবে? 2 পৃষ্ঠা। যে সকল পণ্ডিতগুলো ক্লাস বাদ দিয়ে ঘুমাচ্ছে না, তারা দেখবে কি করবে জানো? সুন্দর করে এই রচনাগুলো একটা 1 পৃষ্ঠা করে দিয়েছে, সুন্দর করে। যে আন্ডাটাও পাবা, ঠিক আছে? এটা বলে দিলাম কিন্তু। তাহলে এখন দেখো ভি সমানুপাতিক, দেখো তিনটার ভি একই, তাহলে যে কোনো একটা ভি নেবো আমরা, হ্যাঁ? আর বাকি সবগুলোকে আমরা গুণ করবো। এই দেখো, এই যে গুণ করলাম, কাজ শেষ। এখন তাহলে ভি, আচ্ছা ভি সমানুপাতিকটা উঠে দিয়ে আমরা একটা ধ্রুবক কে নিলাম, তাহলে এই যে এন আর টিটাকে আমরা উপরে দিলাম আর নিচে পি। তাহলে দেখো ঠিক আছে তো, এন আর টিটাকে উপরে দিলাম আর নিচে পি আছে, আর সমানুপাতিকটা উঠে দিয়ে আমরা একটা কে নিছি ধ্রুবক হিসাবে, পিটাকে এদিকে আনলাম, তাহলে পিভি ইকুয়াল এন কে টি লিখলাম, হ্যাঁ? এখন দেখো এখানে জাস্ট আরেকটা লাইন লিখবো, শেষ, প্রমাণিত। দেখেন বুঝছেন কিনা? একজন বলছে বাংলা 2 ক্লাস কবে নেবেন, আরেকজন ওখানে ফের কেয়ার দিছে। কিছু বললাম না, থাক। কিছু বললাম না তোদের। শেষ, বুঝছো? বুঝছিস? গুড গুড গুড। দেখ এক ক্লাসে কিন্তু আমি অলরেডি 3টা রচনা পূরণ করেছি, 3টা। সো এত সম্ভব হয় না, বুঝছো? একটা ক্লাসে 3টার উপরে যাওয়া, 4টা 5টা করা, এটা কিন্তু সম্ভব হয় না, বুঝছো? সো আমি কিন্তু তোমাদের দেখো, এই যে তোমরা বলতেছো একজন এক এক কথা, যে অগ্রগামী তরঙ্গের প্রমাণ বুঝিয়ে দেন বা অন্য প্রমাণ ধরে নিলাম, যে কোনো প্রমাণ হতে পারে। এখন কথা হচ্ছে কি, যে এই প্রমাণগুলো তোমরা যারা আরেকবার বলতেছো না যে বুঝতে পারো না, কোনো সমস্যা নেই। দেখো তুমি হয়তো বা তোমার কোনো একটা কারণে মেসেজ দেখতে গেছিলা, আমার ক্লাস দেখো নি, ওই কারণে বোঝো নাই। আর তাছাড়া কোনো কারণ নেই এখানে না বোঝো, আমি প্রত্যেকটা লাইন বলে দিছি। ক্লাসটা শেষে আবার ভিডিও দেখে নিবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। এখন আমি যেটা কথা বলতেছি সেটা আগে শোনো, বুঝবা তো অবশ্যই। সেটা না, যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে লাস্টে আরো কয়েকটা লাইন লিখতে হবে, যেটা এখনো শেষ হয়নি। আবিবি পিকচার বাকি হে, আবিবি পিকচার বাকি হে। তো আমার কাছে কেমিস্ট্রি বইটা আছে কিনা আমি একটু দেখে নিই, দাঁড়া। কেমিস্ট্রি বইটা থাকলে
কেমিস্ট্রি বইটা তো আমার বাসায় নেই এই মুহূর্তে, এটা মনে হয় আমার অফিসে আছে। তোদেরকে একটা জিনিস দেখানো লাগতো রে, এই জিনিসটা কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু মার্ক পাবি না। মার্ক পাবি তবে খুব ভালো মার্ক পাবি না, তোদের ওই জিনিসটা লিখতে হবে। তারা থাম দেখি ফিজিক্সে এই প্রমাণটা আছে কিনা। লাস্টে একটা মানে লাস্টে 3টা লাইন লিখতে হয় আর কি, বুঝছো? ওই 3টা লাইন লিখতে হবে। এই যে তোমার কে ইকুয়াল কেন আর হলো, তোমাদের বইয়ে প্রমাণটা কেমন করে জানি করাই দিচ্ছে, আন্দাজি আন্দাজি। দেখো তোমরা এইটা দেখতে পারবে না, দেখো তো, বাহ এখানে তো আরো সহজ করে দেওয়া আছে রে, কেমিস্ট্রি বইয়ে লাইনটা বড় করে দেওয়া আছে, বাহ ভালোই হইলো, ভালোই হইলো। দেখো আমি দাগাই দিচ্ছি, হ্যাঁ দাগাই দেওয়া লাগবে না, আশা করি তুমি বুঝতে পারবা। এই যে যদি আছে না, এই যদি কথা থেকে, এই যদি কথা থেকে শুরু করে এই পর্যন্ত লিখবা। হ্যাঁ এই লাইনটা মুখস্থ করবা, এটা তোমাদের বই থেকে দিচ্ছি অবশ্য, এটা আমার টেকনিক্যাল বই থেকে আমি দিলাম, এটা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে? যদি 1 মোল বা ঠিক আছে ইত্যাদি। শোনো এই যে মুক্তিবেগ কেন্দ্রমুখী সবে বুঝলাম রে ভাই, তুমি চাচ্ছ, একজন চাচ্ছ মুক্তিবেগ, আরেকজন চাচ্ছে কেন্দ্রমুখী, আরেকজন চাচ্ছে প্রাস, আরেকজন চাচ্ছে অগ্রগামী তরঙ্গ। এক একজন এক একটা চাবা আমি জানি, কিন্তু আমি তো বললাম একটা ক্লাসে কতটুকু সম্ভব বলেন তো। এখন আপনাদের যেহেতু আমি সব প্রমাণ কি সাজেশন দিছি না, আমি যেটা বুঝাবো সেটা আপনারা ইউটিউবে দেখলেই পেয়ে যাবেন। এখন আপনাদের কাজ হবে, আপনারা সময় আছে, ফ্রি আছেন, আপনারা আপনাদের যে কোনো সময় অনুযায়ী ইউটিউবে এগুলো সার্চ করবেন, সার্চ করে আপনারা ক্লাসগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, ঠিক আছে? সো সবাই এটা করতে পারেন। আমি আজকের জন্য একটু বিদায় নেব ভাইয়া, এর মানে এখন আর ক্লাস নেওয়া সম্ভব হবে না আমার পক্ষে, ঠিক আছে? সো আমি এখন আপনাদের সবার মাঝ থেকে বিদায় নেব। সো কেউ আবার কান্নাকাটি করিও না, ঠিক আছে? আমি আবার আসবো তোমাদের মাঝে, তোমাদের মাঝে বারবার ফিরে আসবো, ঠিক আছে? সো আমি এখানে লাস্ট আবারও কয়েকটা কথা বলে দিই যারা থার্ডে ভর্তি হবে তাদের উদ্দেশ্যে। সো থার্ডে এবার হচ্ছে আমাদের কোর্স অবশ্যই স্পেশাল থাকবে, কারণ এবার আমাদের যে থার্ডের প্ল্যানগুলো আবার শেয়ার করি, কালকে ওই ইয়াদের শেয়ার করছি, আজকে তোমাদেরকে শেয়ার করি। দেখো আমাদের থার্ডের যে প্ল্যান, প্রথমত প্ল্যান মিড টার্মের আগে, মিড টার্মের মানে আগে ভর্তি হতে হবে। এবার আমাদের কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে, মিড টার্মের আগে ভর্তি হতে হবে, না হলে আর ভর্তি হতে পারবো না, ভর্তি হতে হবে, এইটা একটা প্ল্যান। এরপরে ভর্তি হবে না, কারণ কি জানো, আমি দেখছি মিড টার্মের পরে যাদের ভর্তি করে আমি, এদের সমস্যা হয় কি, এরা ভিডিও খুঁজে পায় না, এরা ক্লাস খুঁজে পায় না, এরা ক্লাস ঠিকভাবে করেও না। এরা পরীক্ষার সময়, এই সময় বিশেষ করে বলে যে ভাই গ্রুপে ক্লাস নেই, কই ক্লাস, আপনাদের ক্লাস ভালো না, এটা সেটা, মানে আমাদেরকে গালি ক্লাস করা শুরু করে। কিন্তু সব কিছু দেওয়াই আছে, সাজেশন 1 মাস 2 মাস 3 মাস আগে দেওয়া হয়েছে, কিন্তু ও বলতেছে সাজেশনে নাই, চিন্তা করা যায়। তাহলে সেই জন্য এবার প্ল্যান হচ্ছে কঠোরভাবে আপনাদের এবার পড়ানো হবে মিড টার্ম পর্যন্ত। আশা করি এবার আমাদের 1000-এরও বেশি স্টুডেন্ট ভর্তি হবে। সো অবশ্যই ভর্তি হবা, এবং এই যে ভর্তি হওয়ার পরপরে আমরা কিন্তু একটা পরীক্ষা নেব, আমরা কিন্তু এটা বলছি, আমাদের ইনশাল্লাহ পরীক্ষা হবে, পরীক্ষার বিজয়ীদের তো অফার বলেই দিছি। আর পরীক্ষার পর আমাদের যে ক্লাস, আমরা কিন্তু 80% সিলেবাস মিড টার্মের মধ্যে শেষ করাবো। মিড টার্ম আমরা কিন্তু এটা দেখবো না যে মিড টার্মে আপনাদের সিলেবাস কতটুকু, আমরা মিড টার্মে 80% সিলেবাস শেষ করাবো, এবং মিড টার্মের পর আমরা বাকি 20% প্লাস এই যে মেগা ক্লাস, এই মেগা ক্লাসটা আমরা হচ্ছে পরীক্ষার মিনিমাম আমরা 20 দিন আগে শেষ করবো এগুলো সব। গ্রুপে কোনো রকমের টু শব্দ হবে না, গ্রুপে এই যে বলবে যে ভাই মেগা ক্লাস কই, সাজেশন কই, টু শব্দ হবে না। যেমন আমার সিভিল ডিপার্টমেন্টের গ্রুপ সব সময় চুপচাপ, ওদের সার্ভিং পরীক্ষা আছে তোমার হলো 24 তারিখে, ওদের সার্ভিং এর মেগা ক্লাস নেওয়া শেষ, সাজেশন দেওয়া শেষ, কেউ কিচ্ছু বলে না, সুন্দর গ্রুপ, কোনো কথা নাই। 4th সেমিস্টার আর কি সিভিলের গ্রুপটা, ঠিক তেমনই এবার তোমাদেরকে ওটা করা হবে, তোমাদেরকে এবার টাইট দিতে হবে। ফাজলামো পড়াশোনা করবো না, পরীক্ষার আগের দিন রাতে আসে বলবে সাজেশন দেন ভাই, মেগা ক্লাস দেন, মেগা ক্লাস। হ্যাঁ এই যে এই মেগা ক্লাসগুলো দেখো কই গেল, এই মেগা ক্লাসগুলো স্পেশাল মেগা ক্লাস অবশ্যই। আর ফ্রি এমবিতে, হ্যাঁ ফ্রি তো অবশ্যই মেগা ক্লাস থাকবেই, ফ্রি ক্লাস থাকবে না এমনটা না, ফ্রি ক্লাস থাকবে। তাই ফ্রি ক্লাসে তো সব কিছু দিতেও পারবো না, বলতেও পারবো না। এরপরে আপনাদের যে সুবিধা আছে, হুডি তো পাচ্ছেনি। এরপরে সুবিধা হচ্ছে ক্লাস শেষে এবার টিচারদের কঠোরভাবে আমি বলে দেবো ভাই তুই ক্লাস নেবি, এবং নেওয়ার সাথে সাথেই তোকে যেটা করতে হবে নোট দিতে হবে, বাচ্চাদের নোট দিতেই হবে। নোট আর কি, নোট তো তোরা তো দিবি না, ক্লাস শেষে নোট দিব মনে কর,
ক্লাস শেষ নোট দেওয়া হবে আর কি। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো টপিক হতে পারে। সো এই টপিকগুলো আছে ইনক্লুড, প্লাস হচ্ছে তো একটা করে লাইভ ক্লাস আছে, প্লাস আরও কয়েকটা ইনফরমেশন আমরা সেটাকে হাইড রাখতেছি। আমরা হয়তো বা স্মার্ট বোর্ড নিয়ে আসতে পারি, এইটা আমাদের কাছে হাইড তোমাদের কাছে থাকবে, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের ক্লাস কোয়ালিটি প্রত্যেক সেমিস্টারে যেহেতু উন্নত হয়, ইনশাল্লাহ এই সেমিস্টারও নতুনভাবে আমরা নতুন বছরে উন্নত করার চেষ্টা করব, ঠিক আছে। এবং এবং তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলবা, ঠিক আছে। তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলবা। আমি হচ্ছে আমার বিকাশ নাম্বারটা এবং হচ্ছে পেজে তোমরা অবশ্যই কথা বলবা, কিন্তু তোমাদেরকে এই বিকাশ নাম্বারে কিন্তু পাঠাতে হবে টাকাটা, ঠিক আছে। তোমরা যারা এখনও ভর্তি হতে চাচ্ছ, প্রতিনিয়তই কিন্তু 10-20 জন করে ভর্তি হচ্ছে। সো তুমি এইভাবে যে পিছিয়ে আসো, এই পিছিয়ে থাকার কারণ কি ভাই? তুমি তোমার নিজেকে একটু জিজ্ঞেস করে দেখবা। আসলে তুমি হয়তো ভাবতে পারছো যে ভাই এগুলো প্রাইভেট না পড়ে তো আমি একা একা পড়তে পারি। মাথায় রাখবা, শোনো, মাথায় রাখবা, যারা আজকে বুয়েটে চান্স পায় একা একা পড়ে পড়ে চান্স পায় না, একা একা পড়ে পড়ে বুয়েটের প্রথম হয়নি। একা পড়ে বুয়েটের কেউ প্রথম হয়নি, 3-4টা করে কোচিং পড়ে প্রথম হয়েছে। এখন কেন তুমি আসলে এই এই জিনিসটা আসলে আমি মেধা মানে কি বলবো, আসলে কিছু কিছু স্টুডেন্টকে আমি বোঝাতেই পারবো না কোনোভাবেই। অনেক স্টুডেন্ট মনে করবে যে এই স্টুডেন্টটা একই সাথে 3-4টা কোচিংয়ে পড়তেছে। এখন আমরা অনেকেই একে বলবো যে এ তো হলো বোকা, এ তো হলো বোকা। আমরা একদিকে এই যে ইউটিউবে কি ফ্রিতেই ভিডিও দেখতেছে, আর এ তো বোকা, সে 4টা কোচিংয়ে পড়তেছে। কিন্তু তুমি যে ইউটিউবে ভিডিও দেখো না, অন্য কিছু দেখো, সেটা আমি খুব ভালো করে জানি। ইউটিউবে গেছো ভিডিও দেখতে, কিন্তু আসছে তোমার সামনে একটা সুন্দর ছবি, পুষ্পা কবি ঝুঁকেগা নেই সালা, এই ছবিটা আসছে, এখন তুমি ছবি দেখা শুরু করছো, তোমার পড়া গেছে। কিন্তু ভাই তুমি যদি কোচিংয়ে থাকো, এই যে পড়ার টাইমে তুমি যদি ক্লাসে আসো, তোমাকে যদি একটা ফোর্স করা হয়, এবার ফোর্স করা হবে ক্লাসে আসার জন্য, তোমাকে যদি ফোর্স করা হয় তুমি ক্লাসে আসতে বাধ্য। যখন তুমি বাধ্য হয়ে পড়াশোনা করবা, তখনই কিন্তু তুমি ভালো জায়গায় যাবা। আমাদের কিন্তু মন দেখো, আমাদের মন কিন্তু শান্তিপ্রিয় মন। আমরা কিন্তু পরিশ্রম করতে কেউ চাই না, না তুমি চাও না আমি চাই, আমরা কেউ চাই না, কিন্তু আমাদেরকে এটা করতে হবে। আর এইটার জন্য এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গাটা আমাকে এই পরিশ্রম করাই নিবে। যেমন ধরো আমাদের ব্রেন্ডে কিন্তু প্রচুর পরিমাণ মেধা আছে, তোমার ব্রেন্ডেও অনেক মেধা আছে ভাই, আমার চেয়েও বেশি হয়তো থাকতে পারে, কিন্তু এই মেধাটাকে তুমি বের করে আনতেছো না। এই বের করে আনার জন্যই সাধারণত এই স্টুডেন্টরা কি করে, এগুলোতে যায়। তোমরা ভাই এগুলোর টেকনিক বোঝো না, আমি এইগুলোর টেকনিক খুব ভালো করে বুঝি। আমি যদি ডুয়েট অ্যাডমিশন কখনো যাই, আমি নিজে 3-4টা কোচিংয়ে পড়বো, বিশেষ হয় না, পড়বো, ওই কোচিংয়ে যাবো, আবার এই কোচিংয়ে, বেশ কয়েকটা কোচিংয়ে গিয়ে আমি পড়বো এবং পরীক্ষা দিয়ে আসবো। কারণ আছে ভাই, কারণ আছে, কারণ আমি খুব ভালো করে এটা জানি যে এইটা যদি আমি করতে পারি তাহলে আমি সবার চেয়ে এগিয়ে থাকবো। কারণ এটা আমি করে করে এখানে আসছি। আমি ফিজিক্সের 2-2টা টিচারের কাছে পড়ছি, কেমিস্ট্রির 2টা টিচারের কাছে পড়ছি, ম্যাথের 2-2টা টিচারের কাছে পড়ছি, একই জিনিস হওয়ার পর আবার কোচিংয়ে পড়ছি। কেন বলো? এই কেনটা যদি আজকে কারণ খুঁজতে চাও, তাহলে দেখো আজকে আমি এখানে তোমাদের মাঝে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো সবকিছুর ভাই কেন হয় না, তোমাকে আমি যেটা বলতেছি তুমি আমার কাছে নাও পড়ো, সমস্যা নেই। তুমি যদি কোনো তোমার ভালো টিচার পাও কলেজের, ওখানে দরকার পড়লে পড়ো, কোচিং থাকলে ওখানে পড়ো। অনলাইনে যদি বুঝতে সমস্যা হয় তোমার, আমার কাছে পড়তে হবে এমনটা না। বা তুমি এটাও করতে পারো, তুমি তোমার টিচারের কাছেও পড়তে পারো, আবার তুমি অনলাইনেও ভর্তি হতে পারো, এরকম একাধিক কোচিং করতে পারো। এই যে তুমি 4 মাসে তুমি খরচ করতেছো শুধু কত টাকা, 1350 টাকা। তার মধ্যে আবার কতগুলো অফার দিচ্ছি আমি, তার মধ্যে পরীক্ষার মাধ্যমে 5000 টাকা জেতার সুযোগ, হুডি আছে, ঠিক আছে, আরো প্রাইস মানি তো আছেই। তো এই যে অফারগুলো দেওয়ার পরেও যদি তোমরা ভর্তি হতে কেউ দ্বিধাবোধ করো যে না আমার 1350 টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়, তাহলে কি বলবো আর, দিন শেষে চাকরির ফর্ম তুলিও 1000 টাকা করে, তখন ঠেলা বুঝবা। চাকরির যখন ফর্মটা তুলবে 1000 টাকা করে, আর চাকরি যখন হবে না, যখন তোমার বাড়ি মনে করো যে রংপুরে, আমার যেমন বাড়ি রংপুরে, পরীক্ষার সেন্টার হলো কোথায় জানো, ঢাকা। এই যে কষ্টটা রে ভাই, ঢাকায় কেউ নাই আত্মীয় স্বজন, আমাকে পরীক্ষা দিয়ে যেতে হবে ঢাকাতে, বা ঢাকা পরিবর্তে অন্য কোনো জায়গায় হতে পারে। তো আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে ঢাকা যাওয়ার একটা খরচ আছে, খরচাপাতি আছে, তাহলে আছে কিনা বলো, আছে, অবশ্যই আছে। তখন তোমার পকেট দিয়ে ঠিকই কিন্তু টাকা বের হবে 800-900 টাকা করে, যাওয়া আসায় তোমার ব্যয় হবে প্রায় মনে করো 1700-1800 টাকা করে যাওয়া আসা, কিন্তু পরীক্ষা টিকতেছো না। কেন টিকতেছো না জানো? এই কারণেই টিকতেছো না, দ্যাট ইজ দ্য পয়েন্ট, আর কোনো পয়েন্ট নেই এখানে। আমি যদি বলি আমার ক্ষেত্রে আমার যতটুকু বাস্তব জ্ঞান হয়েছে আমি এতটুকু বলবো। তুমি যদি বলো যে ভাই আপনি ডুয়েটে কোচিং করবেন কিনা, আমি 100% কোচিং করবো,
আমি কোচিং না করে কারো কাছে না পড়ে কোনদিন আমি ডুয়েটে চান্স পাবো না, এটা ভালো করে জানি। আমি যতই মেধাবী হই না কেন, কারণ আমাকে প্র্যাকটিসে থাকতে হবে। আর প্র্যাকটিসটা আমি জীবনেই করি না, আমি একা একা কখনোই পড়তে চাই না, আমি নিজেও পড়তে চাই না একা একা। আমাকে পড়তে গেলে প্রেশার দিতে হবে। কিরকম, যেমন মনে করো তোমাদের ক্লাস নেই, তোমাদের ক্লাসের সময় কিন্তু আমি প্রচুর পড়ি, তা বাদে কিন্তু আমি পড়ি না। আবার যেমন পরীক্ষা আসে, পরীক্ষার আগের দিন যাতে আমি পড়ি, তা বাদে কিন্তু আমার পড়ার খুব একটা মন চায় না। তারপর আমি চিন্তা করে দেখলাম যে আমার জন্য কোচিং প্রাইভেটটা সবচেয়ে বেস্ট। বুঝছো কথা? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে ভাইয়া, তোমাদেরও সবাইকেই আশা করি তোমরা সবাই আশা করি যে ভালো কিছু করবা। চাকরি কিংবা ডুয়েটে যাও, যেখানে যাও না কেন, আশা করি তোমরা ভালো কিছু করো, ভালো হও, ভালো মানুষ হও। সবার আগে অবশ্যই ভালো মানুষ হও একজন, হ্যাঁ, তারপরে বাকিগুলো। সবার আগে একজন ভালো মানুষ হও, তারপরে বাকি কিছু হওয়ার চিন্তা করবে। কারণ ভালো মানুষ যদি হতে পারো, তাহলে তোমার এই জীবনেও সুখ থাকবে এবং পরকালেও তোমার সুখ থাকবে। তো ঠিক আছে, সবার জন্য শুধু এতটুকুই বলবো যে সবাই আমরা ভালো মানুষ হই, এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সঠিক পথ দেখাবে এবং সবার মনের আশাগুলো পূরণ করবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।